আমাদের জি হচ্ছে ম্যাম। আজকে আজকে আমরা অস্পির একটা অংশ পড়াশোনা করব। অস্পি যখন তোমাদের ব্লগ পোস্টিং হয়েছিল বিশেষ করে, তখন আমি বা আমি না সব রেজিস্ট্রারই মোটামুটি অস্পি সম্বন্ধে তোমাদের বলছেন না? জি ম্যাম, মানে ইনস্ট্রুমেন্ট গুলা মেইনলি দেখিয়েছেন নাকি? আচ্ছা, এছাড়া আর বাকি যে স্পেসিমেন বা কি আসতে পারে না পারে ওই সম্বন্ধে কোনো আলোচনা হয় নাই? আচ্ছা ঠিক আছে, ম্যাম আলোচনা হলেও আমি আজকে টোটাল অস্পি সম্বন্ধে বলি। হ্যাঁ, টোটাল অস্পিতে জি হচ্ছে ম্যাম। আমাদের 10টা স্টেশন থাকে, এটা একটু খেয়াল করে শোনো। টোটাল অস্পিতে হচ্ছে 10টা স্টেশন থাকে। 10টা স্টেশনের মধ্যে 10 নাম্বার স্টেশনটা থাকবে সবসময়ই কাউন্সেলিং। ঠিক আছে, 10 নাম্বার স্টেশনটা থাকে কাউন্সেলিং, আর বাকি যে 9টা স্টেশন থাকে তার মধ্যে ইনস্ট্রুমেন্ট থাকবে 3টা বা 4টা, তারপরে স্পেসিমেন এরকম থাকবে 2টা বা 3টা, গাইনি এবং অপস মিলানো। হ্যাঁ, স্পেসিমেন 3টা, 2টা বা 3টা থাকবে, 2টা তো থাকবেই, কখনো কখনো 3টাও থাকে। আর ইনস্ট্রুমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি থাকে, 3 থেকে 4টা থাকে ইনস্ট্রুমেন্ট। এই চলে গেল আমার 6টা, মোটামুটি 6টা চলে গেল, আর কাউন্সিলিং সহ আর কি 6টা। আর বাকি যে 4টা, এটার মধ্যে ড্রাগস থাকে, কিছু ড্রাগস থাকে, কন্ট্রাসেপটিভের কিছু ড্রাগস থাকে, আর হচ্ছে তোমাদের আর কিছু থাকে সিনারিও, একটা কোন একটা সিনারিও দিয়ে দিল তোমাদেরকে, ওইটা থেকে তোমাদের ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট এবং ওই ওরিয়েন্টেড প্রশ্ন। সাধারণত এই হচ্ছে অস্পির ব্রড হেডিং। তাহলে অস্পিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট, স্পেসিমেন, আর হচ্ছে ড্রাগ। কাউন্সেলিং একটা স্টেশন, প্রত্যেকবারই একটা স্টেশন থাকে। এখন কি থাকে সেটা তো আর আমরা মানে বলে দিতে পারবো না, এখন পর্যন্ত যেগুলা থাকে সেগুলা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে শুরু করি ইনস্ট্রুমেন্ট দিয়ে। ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন ইনস্ট্রুমেন্ট গুলার মধ্যে ভাগ থাকে অবস্টেট্রিক্স আর গাইনোকোলজি। অবস্টেট্রিক্স এর মধ্যে কি কি থাকে? অবস্টেট্রিক ফোরসেপ থাকে, এপিসিওটমি সিজার থাকে, আর থাকে হচ্ছে ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর। এখন পর্যন্ত আমি যতগুলা দেখছি মোটামুটি এর বাইরে সাধারণত মানে কখনো আসে না, আর যেগুলো আছে ওগুলো এমবিবিএস লেভেলের জন্য এত গুরুত্বপূর্ণ না। তাহলে আমাদের জানতে হবে, দেখতে হবে অবস্টেট্রিক ফোরসেপ, এপিসিওটমি সিজার, আর হচ্ছে ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর। এগুলা হচ্ছে কি সংক্রান্ত? এগুলা হচ্ছে অবস্টেট্রিক্স এর জন্য এই 3টা ইনস্ট্রুমেন্ট। আর গাইনির ক্ষেত্রে যদি আমরা বলি, গাইনিতে একটু বেশি ইনস্ট্রুমেন্ট। গাইনিতে হচ্ছে কাসকস এবং সিমস, দুইটা হচ্ছে ভ্যাজিনাল স্পেকুলাম। কাসকস বাইভালভ সেলফ রিটেইনিং ভ্যাজিনাল স্পেকুলাম, সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজিনাল স্পেকুলাম। এই দুটো স্পেকুলাম থাকবে। ভলসেলাম একটা ইনস্ট্রুমেন্ট, ভলসেলাম থাকবে। ইউটেরাইন সাউন্ড, ইউটেরাইন ডায়ালেটর, ইউটেরাইন কিউরেট, এই ইনস্ট্রুমেন্ট গুলা থাকবে। তারপরে হচ্ছে ককার সার্জারি ফোরসেপ। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা ইনস্ট্রুমেন্ট, এটা তুমি অপস গাইনি যে কোনো কিছুই বলতে পারো, সেটা হচ্ছে বাই চ্যানেল সেলফ রিটেইনিং ফলিস ক্যাথেটার। তাহলে দেখা যাচ্ছে যে গাইনিতে একটু বেশি ইনস্ট্রুমেন্ট। আমি আরেকবার বলি, গাইনিতে হচ্ছে 2টা স্পেকুলাম, একটা হচ্ছে কাসকস, একটা হচ্ছে সিমস। পুরা নাম শিখতে হবে। আচ্ছা, আমি এগুলো টপিকস ওয়াইজ দেখায় বলবো। আমি এখন ব্রড হেডিং বলে দিই, এগুলো একটু লিখে রাখো, পরে তোমরাও পড়তে পারবা। ভলসেলাম, ইউটেরাইন সাউন্ড, ইউটেরাইন ডায়ালেটর, ইউটেরাইন কিউরেট। আচ্ছা, তারপর হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ, ককার সার্জারি ফোরসেপ, বাই চ্যানেল সেলফ রিটেইনিং ফলিস ক্যাথেটার। এই হচ্ছে মোটামুটি আমাদের অপসের হলো 3টা, আর গাইনির হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9 3 12। এই 12টা ইনস্ট্রুমেন্টের বাইরে আশা করি, এখন জানি না, প্রশ্ন তো হয় প্রত্যেক বছর 2-1টা নতুন প্রশ্ন, কিন্তু এই 12টা পড়ে ফেললে মনে হয় না যে একেবারে আননোন কোনো ইনস্ট্রুমেন্টের বাইরে আর চলে আসবে। এখন হচ্ছে ইনস্ট্রুমেন্ট তো আমরা চিনি না? চিনি তো, একটা অবস্টেটিক্যাল ফোর্সেপ দেখে আইডেন্টিফাই করতে পারবো তো? জি ম্যাম। এগুলো তো দেখা হয়েছে। হ্যাঁ, হয়েছে না? এখন তো আর ইনস্ট্রুমেন্ট দেখানোর দরকার নাই। কি বল, অবস্টেটিক্যাল ফোর্সেপ দেখলে মানে ছবি দেখে চোখ চিনতে পারবা অবস্টেটিক্যাল ফোর্সেপ? বলো। আচ্ছা, অবস্টেটিক্যাল ফোর্সেপ চিনতে পারলে তো সবচেয়ে ভালো কথা। এখন কি লিখতে হবে? ছবি থেকে আমাকে কি লিখতে হবে? প্রথমে থাকবে যে আইডেন্টিফাই দ্য পিকচার। আইডেন্টিফাই পিকচারে আমাকে লিখতে হবে 1 নাম্বার। আরেকটা কথা আবার বলে নেই, পরীক্ষার হলে ওই দিন যদি বেঁচে থাকি ওই দিনও বলবো। সেটা হচ্ছে সব সময় অস্পিতে ঢুকে এই খাতা, যে স্টেশনে তুমি যাবা সেই স্টেশনে স্টেশন নাম্বার এবং তোমার কোড নাম্বার, এই 2টা জিনিস অবশ্যই লিখবা। না হয় হবে কি, তুমি যদি স্টেশন নাম্বার না লিখো, অনেকগুলা খাতা একসাথে উঠানো হয়, পরে দেখা যায় যে ওইটা কোন স্টেশন আর খুঁজে পাওয়া যাচ্ছে না,
আর কোড নাম্বার না লিখলে তো খাতা বাতিল হয়ে যায়, মানে তোমার 10 নাম্বার চলে গেল এখান থেকে। তাহলে কোড নাম্বার, সেশন নাম্বার লিখবা, লিখে তুমি যে প্রশ্নটা প্রথমেই থাকবে আইডেন্টিফাই দ্য স্পেসিমেন অথবা আইডেন্টিফাই দ্য পিকচার। এখন একটা যদি অবস্টেটিক ফোর্সেপ থাকে আমরা কি লিখবো? শর্ট কার্ভ অবস্টেটিক ফোর্সেপ। চারটা কথা, শর্ট কার্ভ অবস্টেটিক ফোর্সেপ, ঠিক আছে? এই চারটা কথাই লিখতে হবে আইডেন্টিফাইং, মানে আইডেন্টিফাই দ্য পিকচারে, জাস্ট এই চারটা কথা। আচ্ছা, এরপরে সাধারণত প্রশ্ন কি থাকে? ফোর্সেপ থেকে সাধারণত প্রশ্ন থাকে যে এটার পার্টস কি কি আছে, মানে একটা অবস্টেটিক ফোর্সেপের কি কি পার্ট আছে। তো সাধারণত তুমি পার্টের নামগুলা বললা, এখানে কি কি থাকে? ব্লেড থাকে, শ্যাঙ্ক থাকে, হ্যান্ডেল থাকে, এই তিনটা পার্ট থাকে। তারপরে একটা ফোর্সেপ ডেলিভারির ইন্ডিকেশন। আমি প্রশ্নগুলা বলি, যদি বলতে যাই অনেকগুলা শেষ হবে না, ওগুলা তোমরা পড়ছো আমার ধারণা সবাই পারো, আরেকবার বইয়ে দেখে নিও। একটা অবস্টেটিক ফোর্সেপে মানে ফোর্সেপ ডেলিভারির ইন্ডিকেশন কি সেটা আসবে, প্রিরিকুইজিট কি ফোর্সেপ ডেলিভারির সেগুলা থাকবে, একটা ফোর্সেপ ডেলিভারির কমপ্লিকেশন কি। হ্যাঁ, মোটামুটি এই হচ্ছে ফোর্সেপ নিয়ে আমাদের প্রশ্ন সাধারণত এগুলাই থাকে। আর যে কোনো ইনস্ট্রুমেন্টের আরেকটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে তুমি কিভাবে ইনস্ট্রুমেন্টটা স্টেরিলাইজ করবা। তাহলে ফোর্সেপ আমরা কিভাবে স্টেরিলাইজ করতে পারি? বয়লিং এর মাধ্যমে করতে পারি, অটোক্লেভিং এর মাধ্যমে করতে পারি। তাহলে এই কয়েকটা আইডেন্টিফাইং পয়েন্টস, এটার পার্টস, ইন্ডিকেশন, কমপ্লিকেশন, প্রিরিকুইজিটস অফ ফোর্সেপ ইউজ, আর হচ্ছে স্টেরিলাইজেশন। এইখান থেকে সাধারণত 5টা প্রশ্ন থাকে, 10 নম্বরে 5টা প্রশ্ন থাকে। তোমরা প্রশ্ন নাম্বার দেখে আনসার করবা। এখন মনে করো যদি কমপ্লিকেশনের মধ্যে থাকে 3 আর হচ্ছে তোমার ইন্ডিকেশনের মধ্যে থাকে 2, তাহলে ইন্ডিকেশন তোমার সবগুলো পয়েন্ট না লিখে 2, মোটামুটি 5টা পয়েন্ট লিখলে 2 কভার করে ফেলবে। আর ওইদিকে তুমি কমপ্লিকেশনে বেশি লিখলা। তারপরে কিন্তু আবার হয়তো কেউ এভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করবেন যে কমপ্লিকেশনের ক্ষেত্রে 2, ইন্ডিকেশনে 3, তখন তোমাকে ইন্ডিকেশন গুলা বেশি লিখতে হবে, কমপ্লিকেশন কম লিখতে হবে। ওগুলা একটু তাৎক্ষণিক চিন্তা ভাবনা করে ওভাবে করে উত্তর দিতে হবে। তাহলে একটা অবস্টেটিক ফোর্সেপ যদি হয় শর্ট কার্ভ অবস্টেটিক ফোর্সেপ, এই থেকে এই প্রশ্নগুলা, এর বাইরে আমার মনে হয় না আর কিছু দেওয়ার মতো আছে। তারপরেও যে তোমরা বই পড়বা, বইয়ের মধ্যে যদি আর কিছু থাকে দেখে নিবা। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা শেষ করি শর্ট কার্ভ অবস্টেটিক ফোর্সেপস। কেউ যদি নাম লিখতে পারো রিগ্লিস ফোর্সেপ খুব ভালো, তবে বানান যাতে ভুল না হয়। প্রথম কথা হচ্ছে বানান ভুল করা যাবে না। আচ্ছা, এটা গেল। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট অবস্টেটিক্স এর আরেকটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে এপিসিওটমি সিজার। চিনো না এপিসিওটমি সিজারের ছবি? দেখছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, চিনবা তো এপিসিওটমি সিজার? আইডেন্টিফাই তো করতে পারবা? জি ম্যাম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এপিসিওটমি সিজার লিখে ফেললাম, এপিসিওটমি সিজার লিখলাম। এর কি প্রশ্ন থাকবে? সাধারণত থাকে যে এপিসিওটমি ডেফিনিশন থাকতে পারে, এপিসিওটমি টাইপ থাকবে, এপিসিওটমির কখন আমরা এপিসিওটমি দেই, পারফর্ম, হ্যাঁ এইটা। তাহলে ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার হোয়েন ক্রাউনিং ইজ এস্টাবলিশড, তাই না? আমরা খালি সেকেন্ড স্টেজ অফ লেবারে দেই না, যখন ক্রাউনিংটা হয়ে যাবে তখন কিন্তু আমরা এপিসিওটমি দিব। এই কথাটা অনেকেই ভুল করে খালি সেকেন্ড স্টেজ অফ লেবার লিখে রাখে। সেকেন্ড স্টেজ অফ লেবার কিন্তু অনেক লম্বা একটা সময়, এত সময় ধরে তো এপিসিওটমি আমরা দিয়ে রাখবো না। তাইলে when crowning is established তখন আমরা দিব সেকেন্ড স্টেজ অফ লেবার when crowning is established। আর টাইপগুলো আমরা জানি। তারপরে হচ্ছে এপিসিওটমির ইন্ডিকেশন। ইন্ডিকেশন কি কি, কমপ্লিকেশন কি, বাস এই ইন্ডিকেশন তো আমরা জানি, কমপ্লিকেশন ওগুলা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, ওগুলা বইয়ে আছে সব। এই সংক্রান্ত প্রশ্ন সাধারণত এপিসিওটমি সিজার থেকে থাকে। আর হচ্ছে কমন, এটা আমরা কিভাবে স্টেরিলাইজ করব, অটোক্লেভিং, বয়লিং, এটা সবার ক্ষেত্রে, সব ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে স্টেরিলাইজেশন কিভাবে হয় এটা আমাকে জানতে হবে। তাহলে গেল 2টা। আরেকটা হচ্ছে ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর। অবস্টেটিক্স এর আরেকটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর। সেটাও তো চিনো নিশ্চয়ই, ওটিতে দেখছো, সিজারিয়ান সেকশন যারা দেখছো তারা ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর দেখছো না? আমাদের রুমেন ইনস্ট্রুমেন্টের মধ্যেও ডয়েন্স আছে। জি ম্যাম। দেখছো তো ডয়েন্স? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর সুন্দর করে এটা আইডেন্টিফাই করে ফেলবা। নামের বানান ভুল করিও না, ডয়েন্স নামের বানান অনেকে ভুল করো, বানান ভুল করা যাবে না। প্রথম কথা, বানান ভুল করলে কোনো নাম্বার নাই, 0। আচ্ছা, তারপরে হচ্ছে এটার ওই যে সেম ইন্ডিকেশন কি,
তারপরে হচ্ছে এটা আমরা কিভাবে স্টেরিলাইজ করি, এটা থেকে সাধারণত ইনস্ট্রুমেন্ট ওরিয়েন্টেড প্রশ্ন তো কম, এখান থেকে মনে করো সিজারিয়ান সেকশন থেকে কিছু প্রশ্ন চলে আসতে পারে, যে নেম সাম emergency indications of cesarean section, name some perioperative complications of cesarean section, তারপরে হচ্ছে what are the absolute indication of cesarean section, এই টাইপের কিছু প্রশ্ন। হ্যাঁ, মানে যেহেতু ইনস্ট্রুমেন্ট ওরিয়েন্টেড ওভাবে কোনো প্রশ্ন নাই, তাহলে যে অপারেশনের সময় এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয় সেই অপারেশনের কিছু প্রশ্ন আমাদের চলে আসতে পারে। সিজারিয়ান সেকশনের ডেফিনেশন সাধারণত আসে না। আচ্ছা, যাই একটু দেখে নিও ডেফিনেশনটা। তাই ইন্ডিকেশন গুলা মেইনলি ইন্ডিকেশন আর পার অপারেটিভ কমপ্লিকেশন, আর একটা ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর ডিউরিং সিজারিয়ান সেকশন কয়বার ইউজ করা হয়, এটা আমরা জানি 2 বার। যখন প্যারাইটাল পেরিটোনিয়াম ওপেন করা হয় তখন একবার ইউজ করা হয়, যখন হচ্ছে ইউটেরাসে ইনসিশন দিয়ে আমরা বেবিটা আউট করি তখন আমরা ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টরটা উইথড্র করে ফেলি, তারপরে যখন আবার আমরা বেবি আউট করে ফেলি তারপরে আবার আমরা ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টরটা দিয়ে আবার ব্লাডারটা সরে। এটার কাজ কি, এটার অ্যাবডোমিনাল ওয়াল এবং ইউরিনারি ব্লাডারটা রিট্রাক্ট করে রাখা, এটাই হচ্ছে ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টরের কাজ। আচ্ছা, তাহলে এই মোটামুটি আমাদের অফসেট ইনস্ট্রুমেন্ট গুলা শেষ। এখন আরেকটা ইনস্ট্রুমেন্ট ককার্স আর্টারি ফোরসেপ, শোনা মানে পরিচিত নাম মনে হচ্ছে তো, ককার্স আর্টারি ফোরসেপ। জি ম্যাম। জি ম্যাম। ককার্স আর্টারি ফোরসেপ হচ্ছে এক ইনস্ট্রুমেন্ট থেকে অটোমেটিক প্রশ্ন আসতে পারে। তাহলে কথা হচ্ছে আমরা তো না, এটার হচ্ছে তোমার কি বলে, এটা আইডেন্টিফিকেশন, পিকচারটা আইডেন্টিফাই করতে পারবো, নাম লিখবো, ককার্স বানান যাতে ভুল না হয়, KOCHER', ককার্স, এই বানানটা যাতে ভুল না হয়, এটা ভুল হয়, এটা হচ্ছে ভুল হয়, এই জন্য বানানটা যাতে ভুল না হয়। এখন এই ককার্স আর্টারি ফোরসেপের একটা দুটো আইডেন্টিফাইং পয়েন্ট ইয়ে করবা, যে এটা হচ্ছে টিপ যেটা সেটা হচ্ছে টুথ থাকবে আর হচ্ছে ভেতরটা সেরিয়েটেড থাকবে, ইনার রেসপেক্টটা, এগুলো হচ্ছে তোমার আইডেন্টিফাইং পয়েন্টস যে তুমি চিনলা ককার্স আর্টারি ফোরসেপ। তাহলে ককার্স আর্টারি ফোরসেপটা আমি অবসেট পরপরই বললাম, কেন ককার্স আর্টারি ফোরসেপ থেকে আমার ইন্ডাকশন অফ লেবারের প্রশ্ন আসতে পারে, আবার আমার গাইনির কিছু প্রশ্ন আসতে পারে। এখন এটা ইউজের উপর ডিপেন্ড করবে। ককার্স আর্টারি ফোরসেপ দিয়ে আমরা অফসেট কিছু ইন্ডিকেশন আছে, ইউজ আছে, আবার গাইনির কিছু ইউজ আছে। অফসেট ইউজ গুলোর মধ্যে আমরা কি করি, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন মানে সার্জিক্যাল ইন্ডাকশন, সেটা আমরা ককার্স আর্টারি ফোরসেপ দিয়ে করি। আর একটা করি কর্ড ক্লাম্পিং, আমরা যে ডেলিভারির পরে, সেটা অ্যাবডোমিনাল হোক সিজারিয়ান সেকশন হোক, ডেলিভারির পরে আমরা বেবিটা আউট হওয়ার পরে প্লাসেন্টা যে কর্ড ক্লাম্পিং করি সেটা হচ্ছে। তাহলে এই দুইটা সাধারণত ইন্ডাকশন থেকে এই এর সাথে প্রশ্ন আসে, মানে হোয়াট আর দ্য মেথড অফ ইন্ডাকশন অফ লেবার সেটা আসলো, মেডিকেল ইন্ডাকশনের কয়েকটা নাম বলো আসলো, তারপরে হচ্ছে সার্জিক্যাল ইন্ডাকশন কখন দিব, ইন্ডিকেশন অফ সার্জিক্যাল ইন্ডাকশন, কন্ট্রা ইন্ডিকেশন অফ সার্জিক্যাল ইন্ডাকশন, এই হচ্ছে তোমার ইন্ডাকশন অফ লেবার। আর গাইনোকোলজিক্যাল ইউজ কি, ককার্স আর্টারি ফোরসেপের গাইনোকোলজিক্যাল ইউজ হচ্ছে আমরা বিভিন্ন হিস্টেক্টমি করার সময় অ্যাবডোমিনাল হোক ভাজিনাল হোক, আমরা হিস্টেক্টমির সেকেন্ড ক্লাম্পটা ককার্স আর্টারি ফোরসেপ দিয়ে মানে ধরার পরে আমরা ওখানে ইনসিশন দিই। হচ্ছে এই ক্লাম্পটা আমরা ধরলাম, তার মানে কি এটা কোন অপারেশন লাগতেছে, হিস্টেক্টমির ক্ষেত্রে লাগতেছে। তাহলে এখানে হিস্টেক্টমি থেকে কিছু প্রশ্ন চলে আসতে পারে, হোয়াট আর দ্য টাইপস অফ হিস্টেক্টমি, তারপরে হচ্ছে রুটস অফ হিস্টেক্টমি, টাইপস অফ হিস্টেক্টমি, এরকম কোয়েশ্চেন চলে আসে। একটা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি ইন্ডিকেশন, একটা অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ভ্যাজিনাল হিস্টেক্টমির ইন্ডিকেশন। ভ্যাজিনাল হিস্টেক্টমির ইন্ডিকেশন তো সহজ, সেকেন্ড ডিগ্রি ইউটেরোভ্যাজিনাল প্রোলাপস, সহজ বলে ফেললাম। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি ককার্স আর্টারি ফোরসেপ, যা থেকে আমাদের লাইন থেকেও প্রশ্ন আসতে পারছে, লাইন থেকেও প্রশ্ন আসতে পারে। ইনস্ট্রুমেন্ট ওরিয়েন্টেড প্রশ্ন হচ্ছে তিনটা, একটা হচ্ছে এটা তুমি ছবিটা আইডেন্টিফাই করলা, এটা আইডেন্টিফাইং পয়েন্টসটা বললা, আর হচ্ছে এটা আমরা কিভাবে স্টেরিলাইজ করব। এর বাইরে যার এই পাশ থেকে অথবা হিস্টেক্টমি, এই যে কোনো এক পাশ থেকে আসে। ঠিক আছে, এখন আমরা কয়টা ইনস্ট্রুমেন্ট পড়লাম, 4টা। এরপরে আমরা দেখি কাসকস, বাইভাল, সেলফ রিটেইনিং, ভ্যাজাইনাল স্পেকুলাম। কাসকস কোনটা, কাসকস হচ্ছে টিয়া পাখির ঠোঁটের মতো যেটা। বাইভাল আর ডাবল ব্লেড, কথাটা তোমরা একটু খেয়াল করো, আমি যখন পড়াইছি তখনও বলছি, আবার বলতেছি, বাইভাল এবং ডাবল ব্লেড। কাসকসের জিনিসটা হচ্ছে বাইভাল, কাসকস, বাইভাল, সেলফ রিটেইনিং, ভ্যাজাইনাল স্পেকুলাম, এটা হচ্ছে বাইভাল। আর সিমসটা হচ্ছে সিমস ডাবল ব্লেডের পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম।
তাহলে দুইটা কিন্তু নাম, একটা হচ্ছে কাসকস বাইভালভ সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলাম, যেটা হচ্ছে মানে টিয়া পাখির ঠোঁটের মতো। চিনতে পারবা তো? কাসকসকে সিমস লিখবে না তো? কাসকস চিনতে পারবা তো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, চিনতে পারলে খুব ভালো। তাহলে এখানেও প্রথমে আসবে যে তুমি পিকচারটার নাম লিখতে বলবে, তোমাকে পিকচারটার নাম লিখবা, বানান ভুল করা যাবে না, সব তার পুরা নাম লিখতে হবে, অর্ধেক নাম লিখে ফেললে হবে না, তার পুরা নাম লিখে। এখন আসো প্রশ্ন, একটা কাসকস থেকে কি কি প্রশ্ন আসতে পারে। এখন কাসকস থেকে সাধারণত আসবে যে এটার কাজ কি, কাসকস দিয়ে আমরা মানে ফাংশন অফ কাসকস আমরা কি কি করতে পারি। এটা দিয়ে আমাদের মেইন কাজ হচ্ছে সার্ভিক্সটাকে ভিজুয়ালাইজ করা। এটা হচ্ছে সার্ভিক্সটাকে একেবারে সরাসরি ডাইরেক্ট ভিজুয়ালাইজ করে, এবং এটার আর কি করে, এখান থেকে আমরা হাইভেজানাল সোয়াব নিতে পারি, তারপরে হচ্ছে সার্ভিক্স থেকে আমরা সার্ভাইকাল স্ক্র্যাপিং ফর সাইটোলজি এগুলা নিতে পারি, তারপরে আমরা এই কাসকসের মাধ্যমে আইইউসিডি ইনসারশন করতে পারি, সার্ভাইকাল বায়োপসি নিতে পারি। এগুলা হচ্ছে আমাদের কাসকসের ইউজ। এটা সাধারণত গাইনোকোলজিক্যাল ইউজই বেশি, কাসকসের তেমন কোনো ইউজ ইম্পর্টেন্ট অবস্টেট্রিক্যাল ইউজ নাই। কাসকসের ফাংশন বললে আমরা মেইনলি গাইনির ফাংশন বলবো, এবং যেহেতু এখানের সাথে মেইনলি আমরা সার্ভিক্সটা দেখি, তাহলে সার্ভাইকাল কাসকসে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তাই না? যে কাসকসের ইউজ যেহেতু আমরা ভিজুয়ালাইজেশন অফ সার্ভিক্স, তাহলে আমাদের আসতে পারে প্রশ্ন নেম সাম বেনাইন কন্ডিশন অফ সার্ভিক্স, নেম সাম ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ সার্ভিক্স, এই টাইপের প্রশ্নগুলা এইখান থেকে আসে। অথবা সার্ভাইকাল ইরোশন নিয়ে একটা প্রশ্ন তোমাকে করে ফেললো যে সার্ভাইকাল ইরোশনের ট্রিটমেন্ট লিখো। এই ধরনের প্রশ্ন সাধারণত কাসকস থেকে আসে, মানে কাসকসের সাথে এই ধরনের প্রশ্ন আসে। আর কি আসবে, এটা ইউজ তো বললাম, ইউজ তো বলবা যে সার্ভিক্সটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এটা ব্যবহার করি, এটা দিয়ে আমরা আইসিডি ইনসারশন করতে পারি, তারপরে হচ্ছে সার্ভাইকাল বায়োপসি নিতে পারি, সার্ভিক্সের সাইটোলজি স্ক্রিপিং নিতে পারি, এইসব জিনিসে আমরা হচ্ছে তারপর আর কিছু অপারেশনের সময়, অনেক সময় যে এমভি অপারেশনের সময়, তারপরে ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন যেটা সেটার সময়, তারপরে লিপ অপারেশন যেটা, এইসবের সময় হচ্ছে আমরা কাসকস ইউজ করতে পারি। আর এইটার বেনিফিট কি, এই যে তোমার দুইটা ভালভ থাকলো, এই ভালভ গুলার বেনিফিট আসে অনেক সময়। এই ভালভ মানে টোটাল ইনস্ট্রুমেন্টের বেনিফিট হচ্ছে এটা হচ্ছে সেলফ রিটেইনিং, মানে এটা ইউজ করার জন্য আমার আরেকজন অ্যাসিস্ট্যান্টের দরকার নেই, এটা হচ্ছে সেলফ রিটেইনিং। আর বেনিফিট কি, আর মানে এটা একটা বেনিফিট। আর বেনিফিট হচ্ছে যে আমি সরাসরি সার্ভিক্সটা ভিজুয়ালাইজ করতে পারবো। ভ্যাজাইনাল ওয়াল দুইটা, এই যে দুইটা ভালভ থাকবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভালভ, দুইটা ভালভই কি করবে, ভ্যাজাইনাল ওয়াল দুটাকে রিট্রাক্ট করে রাখবে, যে কারণে আমার ভিজুয়ালাইজেশনটা সহজ হবে। এই হচ্ছে দুইটা ভালভের বেনিফিট, যে দুইটা ভালভ থাকার বেনিফিট। তারপরে হচ্ছে এটা আমরা কি কারণে ইয়ে করতে পারি, মানে কিভাবে স্টেরিলাইজ করতে পারি, এটা তো আমরা বলছি আগের মতোই, বয়লিং অটোক্লেভিং। আচ্ছা, আর কার্সিনোমা সার্ভিক্স থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে কাসকসে, যেমন কার্সিনোমা সার্ভিক্সের স্ক্রিনিং মেথড কি কি, তারপরে কার্সিনোমা সার্ভিক্সের রিস্ক ফ্যাক্টর, মানে খুব সহজ বইয়ের যে হেডিং ওগুলা থেকে প্রশ্ন আসতে পারে, একটার সাথে আরেকটা সম্পর্কিত। আবার আমরা যখন স্পেসিমেন পড়বো তখন আবার কার্সিনোমা সার্ভিক্সের কিছু প্রশ্ন আসবে। তাহলে এই কাসকসের সাথেও কার্সিনোমা সার্ভিক্স, সার্ভাইকাল প্যাথোলজি এইসব থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এটা 5 নাম্বার ইনস্ট্রুমেন্ট পড়লাম। এখন আসো 6 নাম্বার ইনস্ট্রুমেন্ট। 6 নাম্বার ইনস্ট্রুমেন্ট হচ্ছে সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম, এটা হচ্ছে আমাদের এর পরের ইনস্ট্রুমেন্ট। নামটা পুরাটা লিখতে হবে, সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম, পুরাটার নাম লিখতে হবে। এখন এটা থেকে আমরা কি কি অপারেশন করতে পারি, যে এইভাবে তোমাদের নাম আসে অনেক সময়, যে নেম 5 অপারেশন, নেম 6 অপারেশন, অথবা নেম সাম গাইনোকোলজিক্যাল অপারেশন অর সাম অবস্টেট্রিক্যাল অপারেশন, এইভাবে করে নাম আসে। যদি 5টা বলে দেয় তোমাকে কিন্তু 5টাই লিখতে হবে। এখন আমরা এই সিমস ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে কি কি করতে পারি, আমরা ডিএনসি অপারেশনের সময় এটা লাগে, তারপরে হচ্ছে যে কোনো একটা পলিপেক্টমির সময় এটা লাগে, তারপরে হচ্ছে বড় বড় অপারেশনে আসো তুমি, ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি যখন অপারেশন হয় তখন এটা লাগে, তারপরে অবস্টেট্রিক্যাল অপারেশনের সময় যদি আমরা একটা সার্ভাইকাল টিয়ার রিপেয়ার করতে যাই, এপিসিওটমি রিপেয়ার করতে যাই, তখন এই ইনস্ট্রুমেন্টটা লাগে। তাহলে এটার হচ্ছে গাইনোকোলজিক্যাল ইউজও আছে, আবার হচ্ছে অবস্টেট্রিক্যাল ইউজও আছে। অবস্টেট্রিক্যাল কি অপারেশন আমরা বললাম, এপিসিওটমি রিপেয়ার, সার্ভাইকাল টিয়ার রিপেয়ার। সিজারের সময় কিন্তু আবার লাগে না, কেউ সিজার লিখে ফেলিও না, সিজারে পেরিনিয়ামের কোনো কাজ নাই, তাইলে ওখানে এই ইয়েটা সিমসটা লাগবে না, সিমসটা লাগবে পেরিনিয়ামে আমরা যেখানে কাজ করব সেখানে।
তাহলে এপিসিওটমি রিপেয়ার, সার্ভাইকাল টিয়ার রিপেয়ার এইসবে লাগবে। আর গাইনোকোলজিক্যালের মধ্যে হচ্ছে ডিএনসি তে লাগবে, পলিপেক্টমির সময় লাগবে, সার্ভাইকাল বায়োপসি নিতে অনেক সময় আমরা ইউজ করি, যার সার্ভিক্স মানে ভ্যাজিনাল অনেক ন্যারো থাকে, কাজ দিতে পারি না, তখন আমরা সিন্স দিয়ে নেই। তারপর হচ্ছে ভ্যাজিনাল হিস্টেরেক্টমির সময় লাগে, ফদারগিলস অপারেশনের সময় লাগে, এইসব সময় আমরা সিমস ভ্যাজিনাল স্পেকুলাম ইউজ করি। সিমস থেকেও সেম, তোমার সার্ভিক্স যেহেতু দেখবো, সার্ভিক্স থেকে প্রশ্ন আসতে পারে। আর আরেকটা প্রশ্ন যে এটার এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করার কিছু অথবা পার ভেজাইনাল এক্সামিনেশনের সাথে কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা তুমি আগে পিভি করে সার্ভিক্সটা বুঝে নিতে হবে, তারপরে মানে সার্ভিক্স না ভেজাইনাল সবকিছু বুঝে নিতে হবে, তারপরে আমরা এই যে দুইটা স্পেকুলামের কথা বললাম সেগুলা আমরা ইউজ করব। তাহলে এখানে তোমাকে পিভি থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে, মানে পার ভেজাইনাল এক্সামিনেশন থেকে, যে এটার বেশি কিছু না, তোমার মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে প্রিরিকুইজিশনটাই জানতে চাইবে, যে ফাইন্ডিংস গুলা জানতে চাইবে না। আমরা যেহেতু এটা করি না, আমাদের কাছে ফাইন্ডিংস জানতে চাইবে না, তবে জাস্ট আমরা প্রিরিকুইজিট গুলা যাতে জানতে পারি, মানে জেনে রাখি আর কি আমরা কি কি সাধারণত কি কি প্রিরিকুইজিট, যে আমরা একটা মহিলার যদি এটা করতে যাই আগে হচ্ছে তার কনসেন্ট নিব, তার জন্য একটা প্রাইভেসি মেনটেন করব, তারপরে হচ্ছে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট রাখবো, তাকে তার ব্লাডারটা সে এমটি করে আসবে, তারপরে হচ্ছে আমরা নিজেরা স্টেরাইল গ্লাভস পরে নিব, এবং মহিলার যে আমরা যখন ইন্ট্রোডিউস করব তখন আমরা একটা অ্যান্টিসেপটিক এবং লুব্রিক্যান্ট এই জিনিসগুলা ইউজ করব। প্রথম কথা হচ্ছে আমি যে তাকে ইনস্ট্রুমেন্টটা ইউজ করব তার কাছ থেকে, অথবা পারভেজানাল এক্সামিনেশন করব আমি, তার কাছ থেকে কি করব, একটা কনসেন্ট নিব, একটা প্রাইভেসি মানে একেবারে ওয়ার্ডের মাঝখানে করে ফেলবো না, একটা আমাদের পিভির জন্য আলাদা রুম আছে, ওই রুমে নিয়ে গিয়ে আমরা প্রাইভেসি মেনটেন করে করব, সাথে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট লাগবে। তারপরে হচ্ছে আমরা তার মানে শিওর করব যে এটা শিওর করব যে সে যাতে আগে ব্লাডারটা ইভাকুয়েট করে আসে, অনেক সময় ব্লাডার ইভাকুয়েশনে আমাদের পিভি ফাইন্ডিংস গুলা বুঝতে অসুবিধা হয়। আর হচ্ছে কি করব, আমরা নিজেরা গ্লাভস করে নিব এবং লুব্রিক্যান্টস ইউজ করব, অ্যান্টিসেপটিক এবং লুব্রিক্যান্টস ইউজ করব। পারভেজাইনাল এক্সামিনেশনের প্রিরিকুইজিট গুলো আমি বললাম, যে কোনো একটা স্পেকুলামের সাথে এই প্রশ্নটা চলে আসে অনেক সময়, যেহেতু এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করার আগে আমরা একটু পিভি করে নেই ভেজাইনাল লেংথ পজিশন সবকিছু বোঝার জন্য, তাহলে এই ইনস্ট্রুমেন্টের সাথে মানে পিভির রিকোয়ারমেন্ট চলে আসে। তাহলে এই গেল সিমস। আচ্ছা, সিমস আরেকটা ইম্পর্টেন্ট গাইনোকোলজিক্যাল অপারেশনে লাগে, যেটা হচ্ছে ডিএনসি। এখন আমি যে ইনস্ট্রুমেন্ট গুলা বলে যাব একটা একটা করে, মোটামুটি সবগুলাই ডিএনসি তে লাগবে। আচ্ছা, সিমস এর পরে হচ্ছে কি, ভলসেলাম। একটা ইনস্ট্রুমেন্ট আছে ভলসেলাম, ভলসেলাম দেখছো না? ভলসেলাম দেখছো? না দেখলে বলো, ভলসেলাম দেখি নাই, আমি ছবি দেখাইতে চেষ্টা করব। হ্যাঁ, না দেখলে বলো যে দেখি নাই, দেখলে বলো দেখছি, আগের গুলো আমি ধরে নিছি দেখছো, এই জন্য ছবি দেখাই নাই। বলছিলাম না দেখলে বলো, আমি ছবি দেখাই। ম্যাডাম একটু দেখান, ভালো হয় দেখান একটু। আচ্ছা, দেখাবো তো বইয়ের মধ্যে, তোমাদের কাছে বই আছে, দত্তের গাইনি বইটা বের করো, গাইনি বইয়ের 521 পৃষ্ঠা, আমার বইয়ে। পাইছো 521 পৃষ্ঠা? আমার বইটাতে হচ্ছে 521 পৃষ্ঠা, আমার অবশ্য 7th এডিশনের বই, গাইনির পুরানো বই, ওইটার মধ্যে থেকে আমি দেখাই। আচ্ছা, এই যে এখানে কি দেখা যাবে? এত ভালো করে দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ তোমরা? দেখতে তো পাচ্ছ, বুঝতে পারছো কিনা? তোমরা বই বের করতে পারছো? বইয়ের ছবিটা দেখো তাহলে, 521 পৃষ্ঠা গাইনি বইয়ের। আর ইনস্ট্রুমেন্ট গুলো আমি যখন ওয়ার্ডে দেখাইছিলাম তখন আবার তোমাদেরকে আমি বলছিলাম যে ছবি তুলে নিয়ে যাও। এই যে এই আরেকটা ছবি আছে, এটা দেখা যায় কিনা? অন্যদিকে দেখাইলে যে দেখা যাবে।
এই যে এটা দেখা যায়, কিছুই তো দেখি না আমি। এই দেখতে পাও কিনা? জি ম্যাম। দেখছো এখন চলে গেল। এই যে এটা হচ্ছে বলছিলাম, এই যে দেখো এখানে দুটো হ্যান্ডেল থাকবে, ক্যাচ থাকবে, আর এই যে দেখছো একটু বাঁকা, এই জায়গা একটু বাঁকানো, আর সামনে হচ্ছে মাল্টিপল টুথ থাকবে। এটা যদি খোলা ছবি হইতো তাহলে বোঝা যাইতো, মাল্টিপল টুথ থাকবে এটার মধ্যে। এই হচ্ছে বলছিলাম, দেখা গেছে না? আচ্ছা, এই বলছিলাম কাজ হচ্ছে আমরা কি জি জি, যদি সিঙ্গেল টুথ থাকে তাহলে কি সিঙ্গেল টুথের বলছিলাম বলবো, আর মাল্টি না টুথ না, একটা সিঙ্গেল টুথের আলাদা নাম আছে, মাল্টি টুথ সেটা তোমরা শুধু বলছিলাম লিখবা, সিঙ্গেল টুথ তোমাদের দেয় না। এটা হচ্ছে আমাদের, এটা বলছিলামই লিখবা, সিঙ্গেল টুথ মাল্টিপল টুথ এগুলা লেখার দরকার নাই, ঠিক আছে? আমরা হচ্ছে বলছিলামই লিখবো, জাস্ট বলছিলাম। এখন বলছিলামের কাজ কি? এটা আমরা ইউটেরাসটাকে হোল্ড করার জন্য বলছিলামটা ধরি, অনেক সময় সার্ভাইকেল লিপ ধরার জন্য আমরা ডিএনসি অপারেশনের সময় অ্যান্টেরিয়র সার্ভাইকেল লিপ ধরার সময় আমরা এটা ধরি। তারপরে হচ্ছে বলছিলাম যে আমরা অ্যান্টেরিয়র কলপোরেফি যখন করি, মানে ব্লাডার রিপোজিশন যখন করি ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে, তখন আমাদের এই বলছিলামটা লাগে। বা অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির সময় অনেক সময় ইউটেরাসের ফান্ডাসটা ধরে থাকার জন্য আমাদের বলছিলামটা লাগে, ঠিক আছে? এই গেল হচ্ছে মোটামুটি আমাদের বলছিলামের। তো আরেকবার বলবেন ম্যাম ইন্ডিকেশন গুলো? ইন্ডিকেশন হচ্ছে আমরা অ্যান্টেরিয়র সার্ভাইকাল লিপ ধরি, মানে হোল্ড অ্যান্টেরিয়র সার্ভাইকাল লিপ ডিউরিং ডিএনসি অপারেশন, to hold anterior cervical lip in case of anterior colporrhaphy, and to hold uterus during abdominal hysterectomy. এই সব হচ্ছে আমাদের কাজ। কি করে আমরা ইউটারাসটাকে ধরে বা সার্ভিক্সটাকে ধরে আমরা একটা ট্রাকশন দিয়ে রাখি। ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির সময় সার্ভিক্স ধরবো, অ্যান্টেরিয়র কলপোরেফির সময় সার্ভিক্স ধরবো, ডিএনসি অপারেশনের সময় সার্ভিক্স ধরবো। অনেক সময় এই ভলসেলাম দিয়ে যদি একটা মানে প্রোট্রুডিং পলিপ থাকে, তাহলে এটাকে দিয়ে ধরে টুইস্টিং করে পলিপটাও আমরা ফেলে দিতে পারি। এটাকে পলিপেক্টমি বলতে পারি না যদিও, মানে ফেলে দিতে পারে, সেগুলো আমাদের বলার দরকার নাই। আমরা হচ্ছে যা এস্টাবলিশড ইউজ এটা বলবো। অ্যান্টেরিয়র লিপ অফ সার্ভিক্স ধরবো দুইটা অপারেশনের সময়, ডিএনসি এন্ড অ্যান্টেরিয়র কলপোরেফি। তারপরে হচ্ছে আমরা কি করব, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির সময় ইউটেরাসের ফান্ডাস ধরবো, ঠিক আছে? আর হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির সময়ও মানে সার্ভাইকাল লিপটা ধরবো। এই মোটামুটি হচ্ছে আমাদের ভলসেলামের কাজ। আর ভলসেলামটা আমরা কিভাবে স্টেরিলাইজ করব? ভলসেলামটা আমরা অটোক্লেভিং এবং বয়লিং এর মাধ্যমে স্টেরিলাইজেশন করব, ঠিক আছে? এটা গেল কয় নাম্বার? 7 নাম্বার ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, ভলসেলামের পরে আমাদের আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে হচ্ছে ইউটেরাইন সাউন্ড। ইউটেরাইন সাউন্ডের নাম শুনছো? ওয়ার্ড থেকে তো গেছো ঘুরে টুরে। জি ম্যাম। আচ্ছা, ইউটেরাইন সাউন্ড দেখছো তো না? একটু যে শার্প করা, মানে সুন্দর ছবি ইয়েতে থাকে। আমি দাঁড়াও দেখাই একটা ছবি। এই যে এই ছবিটা দেখা যায়, দেখছো? এটা হচ্ছে ইউটেরাইন সাউন্ড। এই যে একটা হ্যান্ডেল থাকলো, আর এই জিনিসটা এইটুকু হলো তার মাথাটা। এই যে একটু কার্ভ থাকে মাথাটা, এই যে মাথাটা একটু কার্ভ থাকে, এটা হচ্ছে ইউটেরাসের ডাইরেকশন বোঝা যায়। এই কার্ভটা ইউটেরাসের যে নরমাল, তোমার আমরা কি জানি অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেকশন থাকে ইউটেরাসের, এই যে কার্ভেচারটা এটা লিড করে। যদি ইউটেরাসটা রেট্রোভার্টেড থাকে, কার্ভেচারটা এদিকে, মানে এখন যেদিকে আছে অপোজিটে চলে যায় কার্ভেচারটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে ইউটেরাইন সাউন্ড, ঠিক আছে? এই ইউটেরাইন সাউন্ড দিয়ে আমরা কি করি? এই ইউটেরাইন সাউন্ড আমরা কখন ইউজ করি? আমরা ইউজ করি ডিউরিং ডিএনসি অপারেশন টু মেজার দা ইউটেরাইন ক্যাভিটি। আর কখন করি? ফদারগিলস অপারেশনের সময় করি আমরা টু মেজার দা ইউটেরাইন ক্যাভিটি। ইউটেরাসের লেংথ দেখার জন্য, মানে ইউটেরাইন ক্যাভিটির লেংথ দেখার জন্য এবং এটার পজিশনটা জানার জন্য আমরা এই ইউটেরাইন সাউন্ডটা ইউজ করি। তাহলে এই ইউটেরাইন সাউন্ডটাও হচ্ছে ডিএনসির একটা ইনস্ট্রুমেন্ট। এটা থেকে ডিএনসি ওরিয়েন্টেড প্রশ্ন আসতে পারে এই ইনস্ট্রুমেন্টটা যখন আমরা করব, মানে যদি আসে ডিএনসি ওরিয়েন্টেড প্রশ্ন চলে আসতে পারে। হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ডিএনসি। তারপর এই ইনস্ট্রুমেন্ট দিয়ে ডিএনসি তে একটা খুব কমন কমপ্লিকেশন হয়, সেটা কি? সেটা হচ্ছে পারফোরেশন। পারফোরেশনটা এই ইউটেরাইন সাউন্ড দিয়ে অনেক হয়।
সফট ওয়াল যদি থাকে, আমি যখন ইন্ট্রোডিউস করব ফান্ডাস পারফোরেশন হয়ে যেতে পারে, সার্ভিক্স দিয়ে করার সময় নিচের অংশে পারফোরেশন হয়ে যেতে পারে। তাইলে এই ইউটেরাইন দিয়ে, এই ইনস্ট্রুমেন্ট দিয়ে কি কমপ্লিকেশন হতে পারে ডিউরিং ডিএনসি, এটা দিয়ে পারফোরেশন হতে পারে। তখন পারফোরেশনের ম্যানেজমেন্ট অনেক সময় চলে আসে, যে পারফোরেশন হলে তুমি কি করবা। যদি স্মল পারফোরেশন হয় তাহলে আমরা অবজার্ভ দ্য ভাইটাল সাইন্স অফ দ্য, স্টপ দ্য প্রসিডিউর ইমিডিয়েটলি and observe the vital signs of the patients. হ্যাঁ, ভাইটাল সাইন কি, পেশেন্টের আমরা পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, এটার সাথে সাথে আমরা পেশেন্টের অ্যানিমিক হয়ে যাচ্ছে কিনা এই জিনিসগুলা দেখবো, তার অ্যাবডোমিনটা সফট আছে কিনা, নাকি অ্যাবডোমিন ফুল অফ ব্লাড হয়ে যাচ্ছে, এই জিনিসগুলা দেখে আমরা যদি দেখি ভালো আমরা ওয়েট করব, আর যদি দেখি না পারভাজিনাল ব্লিডিং হচ্ছে, পেশেন্টের জেনারেল কন্ডিশন ডিটেরিয়েট করতেছে, জেনারেল কন্ডিশন মানে পালস বেড়ে যাচ্ছে, বিপি কমে যাচ্ছে, পেশেন্টের সোয়েটিং হচ্ছে, পেশেন্ট অ্যানিমিক হয়ে যাচ্ছে, তখন আমরা ল্যাপারোটমি করে সেই যে পারফোরেশনটা সেটা যদি রিপেয়ারেবল হয় আমরা রিপেয়ার করব, যদি না হয় তাহলে আমাকে হিস্টেক্টমি পর্যন্ত যাইতে হইতে পারে। তাহলে এই ইউটেরাইন সাউন্ড দিয়ে কি কমপ্লিকেশন হইতে পারে ডিউরিং ডিএনসি অপারেশন, পারফোরেশন হইতে পারে। আর পারফোরেশনের ম্যানেজমেন্ট তোমাকে অনেক সময় বলে দিবে, স্মল পারফোরেশন হলে কিভাবে ম্যানেজ করবা, লার্জ পারফোরেশন হলে কিভাবে ম্যানেজ করবা, অথবা পারফোরেশন হয়ে গেছে তুমি কিভাবে ম্যানেজ করবা। তাহলে আমাকে কি করতে হবে, যে অপারেশনটা করার সময় আমার পারফোরেশন হয়েছে, ইমিডিয়েটলি স্টপ দ্য প্রসিডিউর, এটা করে তারপরে হচ্ছে আমি পেশেন্টের ভাইটাল সাইন মনিটর করব, যদি স্টেবল থাকে ওকে, যদি আনস্টেবল হয় পেশেন্ট তখন আমি একটা ল্যাপারোটমি করব, ল্যাপারোটমি করে পারফোরেশনটা রিপেয়ার করব যদি সেটা রিপেয়ারেবল হয়, আর যদি না হয় তাহলে হিস্টেক্টমি করব। এই হচ্ছে মোটামুটি একটা ইউটেরাইন পারফোরেশনের বা ইউটেরাইন সাউন্ডের থেকে প্রশ্ন। তারপরে আসে ইউটেরাইন ডায়ালেটর। ইউটেরাইন ডায়ালেটর তো দেখছো অবশ্যই, এটা না দেখার কিছু নাই, অনেক দেখছো ইউটেরাইন ডায়ালেটর। ইউটেরাইন ডায়ালেটর আমাদের এখানে যে ডায়ালেটরটা আছে, আর কি কি টাইপসের ডায়ালেটর আছে, আমাদের যেটা আছে সেটা হচ্ছে হেগার্স ডায়ালেটর, এছাড়া আছে দাস ডায়ালেটর, এম্বার্স ডায়ালেটর, হকিংস ডায়ালেটর, অনেক টাইপের নাম আছে দেখবা বই, ওগুলো একটু পড়ে নিবা, অনেক সময় চলে আসে যে ডায়ালেটরের নাম কি, এটা কি কাজে ব্যবহার করা হয়, এটা সার্ভিক্সের ডায়ালিটেশনের সময় ব্যবহার করা হয়, কখন, ডিউরিং ডিএনসি অপারেশন। আরেকটা জিনিস করা হয়, ফদারগিলস অপারেশনেও ইউটেরাইন ডায়ালেটরটা ইউজ করা হয়। ফদারগিলস অপারেশনের সময় যখন সার্ভাইকেল অ্যাম্পুটেশন করা হয়, কথাগুলো টার্মগুলো অনেক কঠিন তোমাদের জন্য আমি জানি, কিন্তু একটু শুনে রাখো। যখন সার্ভাইকেল অ্যাম্পুটেশন করা হয়, অ্যাম্পুটেশন ওই জায়গাটাতে যখন সেলাই দেওয়া হয় না, তখন কোনো একটা কিছু দিয়ে সার্ভাইকেল ক্যানেলটাকে প্যাটেন্ট রাখতে হয়, আর না হয় আমরা কি করব, ওই ক্যানেলটা সহ সেলাই দিয়ে দিব, তাহলে তো সার্ভিক্সটা অবলিটারেটেড হয়ে যাবে। এই জন্য আমরা কি করি, ওই মাঝখানে ফদারগিলস অপারেশন করার সময় ক্যানেল, ওই ডায়ালেটরটা ক্যাভিটির ভিতরে দিয়ে এর বাইরে দিয়ে সেলাই করি, যাতে আমরা ক্যাভিটি সহ সেলাই না করি। ঠিক আছে, এই হচ্ছে ডায়ালেটরের কাজ। তাহলে ইউটেরাইন কিউরেট, কি বলে, ইউটেরাইন সাউন্ড, ইউটেরাইন ডায়ালেটর, এইগুলা থেকেও কিন্তু ডিএনসি ওরিয়েন্টেড প্রশ্ন আসার চান্স বেশি। ঠিক আছে, সাউন্ড এবং ডায়ালেটর থেকে। আরেকটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে ইউটেরাইন কিউরেট। ঠিক আছে, আরেকটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে ইউটেরাইন কিউরেট। সেই ইউটেরাইন কিউরেটটাও হচ্ছে ডিএনসির একটা ইনস্ট্রুমেন্ট। সেই ইনস্ট্রুমেন্ট থেকে কি প্রশ্ন আসবে, যে এটা কোন অপারেশনে কি অপারেশনে এটা ইউজ করি আমরা, এটা ডিএনসি অপারেশনে আমরা ইউজ করি, এটার কাজ কি, এটা দিয়ে আমরা কিউরেটাইজ করি এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিকে, এন্ডোমেট্রিয়াম থেকে কিউরেটাইজ করি। এটা ডিএনসির কিছু ইন্ডিকেশন আসবে, শুধু যে অ্যাবর্শনে আমরা ডিএনসি করি তা না, আরো কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমরা ডিএনসি করি, সেই জিনিসগুলা তোমরা পড়ে নিবা, যে ডিএনসি আমরা কোন কোন সময় করি, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ডিএনসি। এটা ইয়ে থেকে আসতে পারে, ডায়ালেটর থেকে আসতে পারে, কিউরেট থেকে আসতে পারে, যে কোনো ইয়ে থেকে আমাদের এই যে ডিএনসির ইয়ে আসতে পারে, ডিএনসির ইন্ডিকেশন আসতে পারে। আচ্ছা, আবার এইরকমও আসতে পারে যে এই ইনস্ট্রুমেন্টটা কি অপারেশনে লাগে, হ্যাঁ, হোয়াট অপারেশন ইজ ডান উইথ দিস, এরকম একটা প্রশ্ন আসতে পারে। লিখলা, এটা তো সহজ। তারপরে তোমার এটার সাথে প্রশ্ন চলে আসতে পারে, মেনশন আদার ইনস্ট্রুমেন্ট ইউজড ফর দিস অপারেশন, এই অপারেশনে আর কি কি ইনস্ট্রুমেন্ট লাগে। এটা কিন্তু আমি ক্লাসেও পড়াই দিচ্ছি, কি কি লাগে, একটা ডিএনসি তে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে। এই জিনিসটা কিন্তু এই যে কোনো একটার সাথে ডিএনসির ইনস্ট্রুমেন্ট, আমি এতক্ষণ থেকে যা বলতেছি সবগুলা ডিএনসির ইনস্ট্রুমেন্ট, ইউটেরাইন সাউন্ড, ইউটেরাইন ডায়ালেটর, ইউটেরাইন কিউরেট, এগুলো হচ্ছে ডিএনসির ইনস্ট্রুমেন্ট। ডিএনসি অপারেশন সম্বন্ধে আমাকে খুব ভালো করে জানতে হবে, কারণ এই তিনটা ইনস্ট্রুমেন্টের যে কোনো একটা থাকেই, দেখা যায় ওখান থেকে অনেক সময় ডিএনসি প্রশ্ন চলে আসে। তাহলে ডিএনসি তে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে সেটাও একটা প্রশ্ন, সেই প্রশ্নটাও করে ফেলবে। ডিএনসি কিউরেটটা তো চিনবা, ইউটেরাইন কিউরেটের চেহারা সুরত তো চেনা পরিচিত আছে না, এটা সহজ, এটা চিনবা। আচ্ছা, তারপর যদি কেউ কোনো ছবি না চেনো পরীক্ষার হলে, এটা শোনো ভালো করে,
যদি কেউ কোনো ছবি না চিনো তাহলে নিচের প্রশ্নগুলা পড়বা, প্রথমেই প্যানিক হয়ে যাবে না ছবিটা না দেখে। তুমি যে প্রশ্নগুলা পড়লে অনেক সময় ধরতে পারবা যে এই প্রশ্ন থেকেই বোঝা যায় যে ছবিটা কিসের। আর আরেকটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমাদের স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ। স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ বলতে পারি আমরা, সোয়াব হোল্ডিং ফোরসেপ বলতে পারি। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এই স্পঞ্জ হোল্ডিং সোয়াব হোল্ডিং ফোরসেপ তো চিনো, যে সামনে মুখের মধ্যে দুইটা মানে একেবারে অ্যান্টেরিয়র কি বলবো একেবারে টপের মধ্যে দুইটা আইওয়ালা এক প্রান্তে আর ক্যাচওয়ালা পেছনে হ্যান্ডেল আছে, এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ। এটা দিয়ে আমরা কি করি, ড্র্যাপিং করি, তারপরে হচ্ছে পেইন্টিং করি, ড্র্যাপিং না সরি পেইন্টিং করি। যে কোনো অপারেশনের আগে আমরা জিনিসটা মানে ওয়াশ দেওয়ার জন্য যে পেইন্টিংটা করি সেটা করি। ডিএনসি সময় কিন্তু স্পঞ্জ হোল্ডিং ফোরসেপটাও লাগে, ভেতরটা ইভাকুয়েট করার জন্য আমাদের স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ লাগে। পলিপেক্টমি অপারেশনের সময় লাগে, সিজারিয়ান সেকশনের সময় স্পঞ্জ হোল্ডিং ফোরসেপটা লাগে। আমরা ইউটেরাস ইনসিশন দেওয়ার পরে ইউটেরাসের কর্নার গুলা এই স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ দিয়ে ধরি। সার্ভাইকাল টিয়ার রিপেয়ারের সময় আমাদের এই স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ লাগে। তাহলে অবস্টেট্রিক্স অপারেশনেও লাগে, গাইনোকোলজিক্যাল অপারেশনেও আমাদের এই স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ লাগে। এটার ইন্ডিকেশন মানে ইউজটা আমরা ভালো করে পড়ে নিব। এইটা থেকেও আমি যে অপারেশন গুলার কথা বললাম, যেমন সিজারের প্রশ্ন আসতে পারে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপের সাথে, তারপরে হচ্ছে তোমার ডিএনসির প্রশ্ন আসতে পারে। সার্ভাইকাল টিয়ার আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, এটা আমাদের দিবে না। সিজার এবং হচ্ছে ডিএনসি এই দুইটা জিনিস আমাকে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপের সাথে জেনে নিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে বাই চ্যানেল সেলফ রিটেইনিং ফলেজ ক্যাথেটার। তাহলে যখন এই পিকচারটা আসবে আমি খালি ফলেজ ক্যাথেটার লিখে দিব না, খালি ইউরিনারি ক্যাথেটার লিখে রাখবো না, আমাকে তার পুরা যে 4-5টা শব্দ সব লিখতে হবে। বাই চ্যানেল, দুইটা চ্যানেল থাকে, একটা দিয়ে ইউরিন পাস করে, একটা দিয়ে আমরা কি করি নরমাল স্যালাইন বা ডিস্টিল ওয়াটার যেটা দেই আমরা ভিতরে সেটা দেই। সেলফ রিটেইনিং, এটা কোনো কিছুর সাথে বেঁধে রাখতে হয় না, কিছু করতে হয় না, তার মাথায় একটা বেলুন থাকে, আমরা এটা ইনফ্লেট করে দেই, বেলুনটা ব্লাডারের মধ্যে এটা হয়ে থাকে, মানে এটা বেলুনটা ওখানে ফুলে থাকে আর ওটা নিজেরা রিটেইনিং হয়ে থাকে, এই জন্য এটা সেলফ রিটেইনিং। আর তার নাম হচ্ছে ফলেজ ক্যাথেটার। তাহলে পুরাটা নাম আমরা লিখবো বাই চ্যানেল সেলফ রিটেইনিং ফলেজ ক্যাথেটার। কি কি অপারেশনে ইউজ হয়, ওইটা তো সব অপারেশনে ইউজ হয়। অপারেশনে ক্যাথেটার করা ছাড়া কি আর কোনো অপারেশন হয়? সবগুলো অপারেশনে, ডিএনসি তো অবশ্য হয় না, ডিএনসি ছাড়া বাকি যা অপারেশনের নাম জানো সব লিখে ফেলবা, গাইনি আলাদা করে লিখবা। তারপরে কোন অপারেশনের সময়টা কতদিন ইউজ করা হয়, এটা হচ্ছে একেবারে অবশ্যই পারতে হবে টাইপের একটা প্রশ্ন। এটা আমি বারবার বলতেছি, আবারও বলি, এটা একটু প্লিজ শুনে নাও আজকে। কি বলে ক্যাথেটারটা কোন অপারেশনে কতদিন ইউজ করা হয়। প্রথমে হচ্ছে আসো অবস্টেট্রিক্স অপারেশন। অবস্টেট্রিক অপারেশনের মধ্যে আমাদের কি অপারেশন, সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশনে বাইচ্যানেল ফলেজ ক্যাথেটার রাখা হয় 24 আওয়ার্স। সিজারিয়ান সেকশনে হচ্ছে রাখা হয় 24 আওয়ার্স। কিন্তু যদি এটা অবস্ট্রাক্টেড লেবারের জন্য সিজারিয়ান সেকশন হয় তাহলে রাখা হয় 14 দিন, মানে 14 ডেজ। মনে থাকবে? বুঝতে পারছো কথা? আরে রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে বুঝতে পারছো কি পারো নাই? জি ম্যাম। আচ্ছা, বুঝা গেল। যদি সিজারিয়ান সেকশন এমনি হয় তাহলে 24 আওয়ার্স, আর যদি অবস্ট্রাক্টেড লেবারের জন্য হয় তাহলে হচ্ছে 14 ডেজ। আচ্ছা, আর কিসে ডিস্ট্রাকটিভ অপারেশন? ডিস্ট্রাকটিভ অপারেশন মানে কি, অবশ্যই আমরা ক্রেনিওটমিটাই সাধারণত করি, আমরা ক্লেইডোটমি, ভিসেরেটমি এগুলো আমরা করি, ভিসেরেশন ওগুলো করি না। ক্রেনিওটমি যখন করি তখন আমরা এই ক্যাথেটারটা রাখি হচ্ছে 14 ডেজ। এই যে অবস্ট্রাকটিভ লেবারে যেরকম যে কারণে 14 ডেজ, ক্রেনিওটমিতে সেম একই কারণে 14 ডেজ ফর ব্লাডার রেস্ট। তাহলে এই গেল আমাদের অবস্ট্রিক্যাল অপারেশন। এখন গাইনোকোলজিক্যাল অপারেশনে আসো। গাইনোকোলজিক্যাল অপারেশন টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির পরে আমরা এটা রিটেইন রাখি 48 আওয়ার্স, মানে 2 দিন। কতদিন? 48 আওয়ার্স অথবা 2 দিন। আর যদি ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি হয় তাহলে রাখি 5 ডেজ। আর যদি রিপেয়ার অফ ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা রিপেয়ারের পর রাখি 21 ডেজ। বোঝা গেছে কোন অপারেশনে কতদিন? যদি ক্যাথেটারের ছবি আসে এই প্রশ্নটা আসবেই, কোন কোন অপারেশনে ইউজ হয়, কোনটাতে কতদিন রাখা হয়। ঠিক আছে, বোঝা গেছে? এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, কেসের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আমরা ইনস্ট্রুমেন্ট শেষ, মোটামুটি 12টা ইনস্ট্রুমেন্ট মনে হয় পড়ে ফেলছি। আচ্ছা, এখন আমরা যাই আরেকটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে আমাদের, আর যেটা আসে সেটা হচ্ছে স্পেসিমেন। স্পেসিমেন দুইটা তো আসবেই, একটা অক্স থেকে একটা গাইনি থেকে, কোনো কোনো সময় 3টা স্পেসিমেনও আসে, হয়তো অক্স থেকে 2টা, গাইনি থেকে একটা, অথবা গাইনি থেকে 2টা, অক্স থেকে একটা। এখন স্পেসিমেনের মধ্যে
অফসেট স্পেসিমেন আসে আমাদের প্লাসেন্টার একটা ছবি আসে, সাধারণত এটার সাথে কর্ড এবং মেমব্রেন সব দেওয়া থাকে। তাহলে আমরা যখন আইডেন্টিফাই করব পিকচারটাকে আমরা লিখব প্লাসেন্টা উইথ ইটস কর্ড এন্ড প্লাসেন্টা উইথ ইটস মেমব্রেন এন্ড আম্বিলিকাল কর্ড। এই জাস্ট এই কথাটা লিখবা, প্লাসেন্টা উইথ ইটস মেমব্রেন এন্ড আম্বিলিকাল কর্ড। এখানে সাধারণত 1 নাম্বার থাকে, তুমি যদি খালি প্লাসেন্টা লিখো তোমাকে হাফ দিবে। দেখবা একই রকম পরীক্ষা দিয়ে একটা অস্পিতে অনেকে 90-95 পায়, আবার অনেকে দেখা যায় 70-80 পায়। কিন্তু কেন পায়? ওই সবই লিখে, কিন্তু ও যে পুরা লাইন লিখছে আর কেউ খালি প্লাসেন্টা লিখছে। প্লাসেন্টা উইথ ইটস মেমব্রেন এন্ড কর্ড সেটা লিখতে হবে। লিখে আমার প্রশ্ন কি আসবে এখান থেকে, অনেক সময় আসে প্লাসেন্টার মরফোলজি। মরফোলজি মানে তার বাইরের যে স্ট্রাকচার সেটার বর্ণনা, আমাদের তার শেপ কিরকম, সাইজ কিরকম, ওয়েট কিরকম, এই জিনিসগুলা বর্ণনা আসে। ফাংশন আসে প্লাসেন্টার, প্লাসেন্টার হরমোন গুলা কি কি সেটা আসে। প্লাসেন্টাল অ্যাবনর্মালিটিস কি কি, অ্যাবনর্মালিটিস কি কি প্লাসেন্টার জানো তো এগুলা না? ওই যে ব্যাটেলডোর প্লাসেন্টা, ফিলামেন্টাস প্লাসেন্টা, ওগুলা নাম শুনছো তো, পড়ছো তো এগুলা, এগুলা কিন্তু আসে। হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস অফ প্লাসেন্টা, ঠিক আছে? আচ্ছা, অ্যাবনর্মালিটি অফ প্লাসেন্টা মানে কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া আর হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা না, এটা মাথায় রাখতে হবে। অ্যাবনর্মালিটি মানে প্লাসেন্টা স্ট্রাকচারের মধ্যে কি কি অ্যাবনর্মালিটি। আবার অ্যাক্রিয়েটা, ইনক্রিয়েটা, পারক্রিয়েটা ওগুলাও কিন্তু অ্যাবনর্মালিটি না প্লাসেন্টার, ওগুলা ইমপ্লান্টেশনের সমস্যাটা। মানে সে তার যেরকম থাকার ওরকমই আছে, বেশি ভেতরে চলে গেছে, এই জন্য অ্যাক্রিয়েটা, ইনক্রিয়েটা, পারক্রিয়েটা না। কিন্তু অ্যাবনর্মালি প্লাসেন্টা যে অ্যাবনর্মালিটিস বলতে আমাকে কিন্তু ওই যে ব্যাটেলডোর, ভেলামেন্টাস, সাকসেন্চুরিয়াটা, সার্কামভ্যালেট, এই জিনিসগুলোর নাম লিখতে হবে। তাহলে এই গেল তোমার প্লাসেন্টার ডেভেলপমেন্টও চলে আসতে পারে, এটা তো পারো, তো রিটেন বেসড প্রশ্ন এগুলো আসবে। আর অনেক সময় আম্বিলিকাল কর্ড থেকে প্রশ্ন আসে, যে হোয়াট আর দ্য স্ট্রাকচারস অফ আম্বিলিকাল কর্ড, এই স্ট্রাকচার গুলা পড়তে হবে। কয়টা আর্টারি, কয়টা ভেইন, ঝামেলা লাগায়ও না, ঠিক মতো লেখো এগুলা। আম্বিলিকাল কর্ডের লেন্থ আসতে পারে, ঠিক আছে? এই ছবি থেকে সাধারণত এইগুলাই প্রশ্ন আসে, যে প্লাসেন্টা উইথ ইটস মেমব্রেন এন্ড আম্বিলিকাল কর্ড। এই পিকচারটা যদি থাকে, এই পিকচারটা থেকে এই ধরনের প্রশ্ন আসে। এই পিকচারটা দেখছো না? বইয়ে তো ছবি আছে মনে হয়। এই প্লাসেন্টার পিকচার দেখছো তো? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, শেষ, তাহলে এটা নিয়ে আর কথা বলি না। তারপরে হচ্ছে অ্যানেনকেফালি, আরেকটা ইয়ে হচ্ছে অ্যানেনকেফালি আর হাইড্রোকেফালাস, এই দুইটা ইয়ে আসে অপস থেকে, অ্যানেনকেফালি আর হাইড্রোকেফালাস। অ্যানেনকেফালি থেকে কি কি প্রশ্ন আসে? ছবিতে তো অ্যানেনকেফালিক বেবি এগুলা লিখে ফেলবা। এটা থেকে সাধারণত কি প্রশ্ন আসে, যে এটা কি ধরনের, হোয়াট টাইপ অফ নিউরাল টিউব ডিফেক্ট ইট ইজ, এটা কি ধরনের নিউরাল টিউব ডিফেক্ট, আর কি কি নিউরাল টিউব ডিফেক্ট আছে, এটা তুমি কিভাবে প্রিভেন্ট করতে পারো, এই যে নিউরাল টিউব ডিফেক্টটা ওপেন। তারপরে হচ্ছে তোমার আর কি কি কমপ্লিকেশন, একটা অ্যানেনকেফালি যদি হয় তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে। ডেলিভারি, প্রেগন্যান্সির সময় তো পোস্ট ম্যাচুরিটি হতে পারে, কারণ লেবার পেইনটা স্টার্ট হয় না, যেহেতু তার পিটুইটারি গ্ল্যান্ড থাকে না, ওখান থেকে অক্সিটোসিন আসে না, সেটা একটা ডেলিভারির সময় অনেক সময় তার পলিহাইড্রোমিয়ান্স হয়। তারপরে হচ্ছে আর্লি লেবার শুরু হয়ে যায়, আর্লি মেমব্রেন রাপচার হয়ে যায়, এইসব হয়। তারপর ডেলিভারির সময় কি হয়, এটা ডাইলেটেশন হয় না, ডেলিভারিটা প্রলং হয়। এইসব হচ্ছে অ্যানেনকেফালির কমপ্লিকেশন। এটা তোমরা ভাগ করে শিখবা, অ্যানেনকেফালিটা প্রেগন্যান্সিতে কি কি কমপ্লিকেশন হয়, লেবারে কি কি কমপ্লিকেশন হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যানেনকেফালি আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি। এটা সাধারণত আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি, আর্লিতে আমরা যদি এমনিওসেন্টেসিস করি তখন, আর না হয় আমরা আল্ট্রাসোনোগ্রাম করি তখন আমরা ডায়াগনোসিস করতে পারি। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি, এমনিওসেন্টেসিসের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি, ম্যাটারনাল সেরাম আলফা ফেটোপ্রোটিন, এই ইনভেস্টিগেশনের মাধ্যমেও ডায়াগনোসিস করতে পারি। এইসবের মধ্যে 1 নম্বরে আমরা লিখবো আল্ট্রাসোনোগ্রাম, কারণ আমরা এইটাই করি, বাকি দুইটা বইয়ের পাতায় আছে, আমরা এগুলা করি না। মানে আমরা বলতে সিলেটে করা হয় না, ঢাকাতে হয়তো করা হয়। তাইলে হচ্ছে এই গেল মোটামুটি আমাদের ডায়াগনোসিস। আর ম্যানেজমেন্ট হচ্ছে যে টাইম স্টাডি আমরা জানি না কেন যে তার অ্যানেনকেফালি হয়েছে, আমরা ইমিডিয়েট টার্মিনেশন, কারণ অ্যানেনকেফালির বেবি কখনো বেঁচে থাকে না, এটা জাস্ট আফটার ডেলিভারি এটা মারা যায় বাচ্চাটা। তাহলে এই জিনিসটা আমরা যদি 32 সপ্তাহে ডায়াগনোসিস করতে পারি, অথবা ওই 16 উইকসে ডায়াগনোসিস করতে পারি, আমরা তো টার্ম পর্যন্ত নিয়ে তার কমপ্লিকেশন বাড়াবো না। যখনই তাকে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো তখনই হচ্ছে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, ঠিক আছে? অ্যানেনকেফালির ম্যানেজমেন্ট এটা। তাহলে প্রশ্ন কি কি আরেকবার বলে ফেলি, আমরা ছবিটা আইডেন্টিফাই করলাম, কি এটা কি ধরনের কনজেনিটাল অ্যানোমালি সেটা আইডেন্টিফাই মানে নাম বললাম, এই ধরনের আর কি কি কনজেনিটাল অ্যানোমালি আছে এই যে নিউরাল টিউব ডিফেক্টের মধ্যে সেটা বললাম। তারপরে হচ্ছে এই অ্যানেনকেফালিক কন্ডিশনের কমপ্লিকেশনটা কি কি হতে পারে, প্রেগন্যান্সিতে কি হতে পারে,
এবারে ডেলিভারির সময় পারে সেটা পড়লাম। তারপরে আমরা এই এনএনকেফালিটা কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটা পড়লাম। এনএনকেফালি আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি এবং এটার ম্যানেজমেন্ট। এই হচ্ছে মোটামুটি এনএনকেফালি। তারপরে আরেকটা আসছে হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস বুঝতেছো, মাথা বড় যে বাচ্চাগুলা, সেগুলা সেম এই টাইপের প্রশ্নগুলাই হচ্ছে হাইড্রোকেফালাসের জন্য। খালি হাইড্রোকেফালাসের ম্যানেজমেন্টটা কি? হাইড্রোকেফালাসের ম্যানেজমেন্ট হচ্ছে আমরা যখনই ডায়াগনোসিস হয়ে যাবে তখনই কিন্তু টার্মিনেশন আমরা করব না, আমরা মাথার সার্কামফারেন্সটা দেখবো। মানে এটা হচ্ছে অনেক সময় আর্লি ডায়াগনোসিস হয়ও না, একটু লেট ডায়াগনোসিসই হয়, টার্মের সময় এসে ডায়াগনোসিস হয়। আর এটাতে মানে যে ডেলিভারির যে প্রসেসটা সেটাকে আমরা মাথাটা কন্টানেলি, ওখানে তো মেমব্রেন থাকে, গুলা মাথা দিয়ে ড্রেন পানিটা এটার নাম কেফালোসিস। আমরা যেরকম পেরিটোনিয়াল ফ্লুইড বের করি প্যারাসিনথেসিস, সেম এরকম সিএসএফ বের করলে সেটা হচ্ছে কেফালোসিনথেসিস। মনে থাকবে কেফালোসিনথেসিস, এই প্রসিডিউরটার নাম হচ্ছে কেফালোসিনথেসিস। এটা আসে, এটার ম্যানেজমেন্ট কি? হাইড্রোকেফালাস আসলে vaginal delivery followed by কেফালোসিনথেসিস। আগে আমি কেফালোসিনথেসিস করে ফেলবো, বা কেফালোসিনথেসিস ফলোইং ভ্যাজিনাল, সরি উল্টা বলে ফেললাম, কেফালোসিনথেসিস ফলোড বাই ভ্যাজিনাল ডেলিভারি। আগে কেফালোসিনথেসিস করব, তারপর এটা ভ্যাজিনাল ডেলিভারি হবে। তার মানে এমন না যে আমরা একজনের সিজারিয়ান সেকশন করব না। হ্যাঁ, আমরা সিজারিয়ান সেকশন করব, যদি মাথাটা এমন সাইজের হয় যে পরবর্তীতে চিকিৎসা দিলে বাচ্চাটা ভালো হয়ে যাবে, তখন আমরা সিজারিয়ান সেকশন করে একটা অ্যালাইভ বেবি বের করে দিব, পরে ওরা বেবিকে ট্রিটমেন্ট করাবে। তাহলে এই গেল আমাদের অফসেট স্পেসিমেন। এই মোটামুটি এই তিনটা স্পেসিমেন থেকেই আমি দেখতে পাই ঘুরে ফিরে সবসময় আসে। গাইনি স্পেসিমেন গুলো একটু সমস্যা। গাইনি স্পেসিমেনে তোমাদের গাইনি বই থেকে আমি তোমাদের কয়েকটা ছবি দেখাই। এই ছবিগুলা একটু দেখো, এগুলা আসে। আর আমাদের ওটিতে যখন ছিলারে, আমাদের ইউনিট 3 যারা ছিলা, এদেরকে আমি কয়েকটা ছবি তুলে নিয়ে যাইতে বলছিলাম। নিছিলা আসো নাকি কেউ যারা ওই সময় ছিল? কোন ব্যাচটাকে জানি বলছিলাম একটা ওটিতে, ওই ঠিক ওই 2 দিন না একদিন এমন স্পেসিমেন গুলা বের হয়েছিল, ঠিক এইরকম ইয়ে আসে। এই সবাই গাইনি বইয়ের স্পেসিমেন সেকশনটা বের করো। আমি কয়েকটা ছবির নাম বলি, ওই ছবিগুলা দেখো। স্পেসিমেন 6 বের করছো? স্পেসিমেন 6 কি বের করছো নাকি আমি দেখাবো? কি করব? ম্যাম আপনিই দেখান। আমি দেখাবো না, বইও নাই মনে হয়। আচ্ছা, এই যে দেখো, দেখা যায় এই যে এখানে হচ্ছে ইউটেরাস, দুইটা বড় বড় ওভারিয়ান টিউমার, এই টাইপের ছবি আসবে। এখন যদি আসে আইডেন্টিফাই দ্য পিকচার, আমরা কি বলবো? ইউটেরাস উইথ সার্ভিক্স এন্ড bilateral tube and এই যে ছোট ছোট টিউব and ovary and both ovary contain ovarian tumor। এটা আমরা আইডেন্টিফাইং পয়েন্ট। কি অপারেশন এখানে করা হয়েছে? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বায়োল্যাটারাল সালফিঙ্গো ওপরেক্টমি। মনে করো এই যদি থাকতো তাহলে আমরা কি বলতাম? মানে এই জিনিসটা এই আছে, তাহলে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, ইউনিল্যাটারাল সালফিঙ্গো ওপরেক্টমি। এই জিনিসগুলো না লেখার সময় আমি দেখছি খুব ঝামেলা হয় এই গাইনির অপারেশনের নামগুলো। জিনিস কিন্তু দুইটা। প্রথমে তোমাকে স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হবে, রিসেক্টেড স্পেসিমেন অফ ইউটেরাস উইথ সার্ভিক্স, বায়োল্যাটারাল টিউব এন্ড ওভারি কন্টেইনিং ওভারিয়ান টিউমার। এই হচ্ছে তোমার স্পেসিমেনের নাম। আর তুমি কি অপারেশন করছো সেটার নাম হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, কারণ এখানে সার্ভিক্স আছে। টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বায়োল্যাটারাল সালফিঙ্গো ওপরেক্টমি। এক পাশে থাকলে ইউনিল্যাটারাল সালফিঙ্গো ওপরেক্টমি। এইটা আছে আমার কাছে মনে হচ্ছে এটা লেফট সাইড সালফিঙ্গো ওপরেক্টমি, এটা থাকলে রাইট সাইডের সালফিঙ্গো ওপরেক্টমি। এই হলো মোটামুটি। এরকম আরো কয়েকটা স্পেসিমেন আছে, আমি একটু দেখাই। এই টাইপের স্পেসিমেন গুলাই সাধারণত ছবি দিয়ে আসে। স্পেসিমেন 12, হ্যাঁ এই জিনিসটা ভুলে যাও, খালি এইটা দেখো।
এরকম একটা ইউটেরাস থাকবে, টিউব থাকবে, এইখানেই মনে করো এটা তো কেটে ফেলছে, এই জিনিসটা ওভারির মতো থাকবে, এই জিনিসটা মানে ডিসেকশন করে ভেতরটা বের করে ফেলছে, মনে করো এই ওয়ালটা লাগানো, এই যে লেয়ারটা লাগানো, এরকম জিনিসটা একটা গোল টিউমারের মতো। তাহলে কি হবে? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বাইলেটারাল, কিন্তু এই যে ফেলছে দিকে বাইলেটারাল সালপিঙ্গো ওভারেক্টমি, আর একটা পাশে ইউনিল্যাটারাল ওভারিয়ান টিউমার ছিল, এই জন্য এই অপারেশনটা করছে। ঠিক আছে, অপারেশনের নাম কি? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি বাইলেটারাল, আমরা বলি টিএইচ উইথ বিএলএসও, ছোট করে বললে বিএলএসও, আমরা পরীক্ষার খাতায় তো বিএলএসও লিখবো না, আমরা বাইলেটারাল সালপিঙ্গো ওভারেক্টমি পুরাটা লিখবো। আরেকটা দেখো, ঠিক এইরকম একটা ছবি আছে, জানি না এটা আসবে কিনা, এটা যদি আসে তো একেবারে জাস্ট এই ছবিটা, ম্যাডামরা মনে হয় এখান থেকে এই ছবিটা দেয়, আমি অনেকবার দেখছি আসে এই যে জিনিসটা, এইটা হচ্ছে একটা রেডিক্যাল হিস্টেরেক্টমি বা ভার্জিন হিস্টেরেক্টমি যেটা আমরা বলি, সেটার একটা স্পেসিমেন। এখানে কি কি স্ট্রাকচার দেখো, ঠিক এরকম একটা ছবি আমি হসপিটালে আসতে দেখছি, জাস্ট এই ছবিটা বই থেকে নিয়ে হয়তো কোন একবার জানি আসছে, টিচার দিয়েছেন। এইটা হচ্ছে ইউটেরাস, এই যে সার্ভিক্স, এই জিনিসগুলা কি প্যারামেট্রিয়াম, এই যে ধরে রাখছে, এগুলো ভ্যাজিনাল কাফ, ভ্যাজিনাল কাফ, আর এই যে পাশের এগুলা হচ্ছে আর্টারি, এটা হচ্ছে লিম্ফ নোড। হ্যাঁ, তাহলে এই যখনই আমি এই লিম্ফ নোডটা দেখবো আমি বুঝে ফেলবো এটা কি, মানে রেডিক্যাল হিস্টেরেক্টমির একটা স্পেসিমেন। এখানে লিম্ফ নোড নাই, অনেক সময় একটা লম্বা টুকরা রাখা থাকে, মানে কি পার্শিয়াল ওমেন্টেক্টমি করে ফেলছে, মানে এই ওমেন্টামটা যখন দেখবো তখন পার্শিয়াল এইটাতে নাই, থাকে অনেক সময় ছবির মধ্যে আমি দেখছি আগে আসে, যে এরকম ইউটেরাস থাকবে, সার্ভিক্স থাকবে, দুই দিকে টিউব ওভারি থাকবে, সাথে পাশে একটা লম্বা টুকরা, তখন আর এত কিছু থাকে না। এই যে ভ্যাজাইনাল মানে চিনার রেডিকেলের স্পেসিমেন, আর হচ্ছে তোমার ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের জন্য যে হিস্টেরেক্টমি হয় সেটার স্পেসিমেন চিনার বুদ্ধি হচ্ছে এই যে ভ্যাজাইনাল যে কাপ গুলা, এই যে জিনিসটা হচ্ছে ভ্যাজাইনাল কাপ, এই জিনিসটা কোথায় থাকবে? রেডিকেলে থাকবে। কিন্তু যদি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বাইলেটারাল সালপিঙ্গো ওভারেক্টমি, পার্শিয়াল ওমেন্টেক্টমির স্পেসিমেন থাকে, এই জিনিসগুলো থাকবে না। একটা সুন্দর সার্ভিক্স ওভারি থাকবে, হয়তো কোনো দিকে একটা ওভারিয়ান টিউমার থাকবে, সাথে লম্বা একটা টুকরা, মানে ওমেন্টামটা যে ফেলছে পার্শিয়াল ওমেন্টেক্টমি। আর এটার মধ্যে হচ্ছে এই যে ইউটেরাস, ভ্যাজাইনাল কাফ, এই পাশ থেকে সার্ভিক্স, এগুলা টিউব, এটা ইউটেরাইন আর্টারি, এই যে এগুলা হচ্ছে লিম্ফ নোড গুলা ফেলছে যে। তাহলে এই ছবিটা যদি চলে আসে তাহলে কোনো কথা নাই, চোখ বন্ধ করে এটা হচ্ছে স্পেসিমেন অফ রেডিক্যাল হিস্টেরেক্টমি। কি কি স্ট্রাকচার রিমুভ করা হয়েছে এতক্ষণ যা যা বললাম, টোটাল মানে ইউটেরাস উইথ সার্ভিক্স, বাইলেটারাল টিউব এন্ড ওভারি, কাফ অফ ভ্যাজিনা, প্যারামেট্রিয়াম, প্যারাসার্ভাইকাল টিস্যু, আর লিম্ফ নোড। ঠিক আছে, লিম্ফ নোডের নাম লাগবে না, খালি লিম্ফ নোড লিখে ফেলে। তখন চলে যাবে কোন ইয়েতে এই অপারেশনটা করা হয়, এটা আমরা জানি কার্সিনোমা সার্ভিক্স স্টেজ 2A পর্যন্ত এই অপারেশনটা করা হয়। তখন তোমার চলে আসবে কার্সিনোমা সার্ভিক্স নিয়ে প্রশ্ন, সেই তোমার হচ্ছে রিস্ক ফ্যাক্টর চলে আসতে পারে, স্ক্রিনিং প্রসিডিউর চলে আসতে পারে, ট্রিটমেন্ট মডালিটিস চলে আসতে পারে। এই যে ইয়ে থেকে আরেকটা কি জানি ইনস্ট্রুমেন্ট, যে স্পেকুলাম গুলা পড়ানোর সময় বলছিলাম যে হিস্টেরেক্টমির প্রশ্ন আসতে পারে, কার্সিনোমা সার্ভিক্সের প্রশ্ন আসতে পারে, এটা থেকে হিস্টেরেক্টমির প্রশ্ন, যে আগের যে ইয়েগুলা দেখাইলাম ওটা থেকে অনেক সময় হিস্টেরেক্টমির প্রশ্ন চলে আসতে পারে। হিস্টেরেক্টমির প্রশ্ন কি কি, যে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। এখন অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির তোমরা কয়েকটা ইন্ডিকেশন লিখবা, পারবা না? বেনাইন ইন্ডিকেশন, ম্যালিগন্যান্ট ইন্ডিকেশন, যেমন ফাইব্রয়েড ইউটেরাস, প্রথমে চিন্তা করো ইউটেরাসের নিজের ফাইব্রয়েড ইউটেরাস, তারপরে হচ্ছে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, অ্যাডিনোমায়োসিস, তারপরে আসো পিআইডি, এগুলা হচ্ছে আমাদের বেনাইন। আর ম্যালিগন্যান্ট যদি হয় ইউটেরাসের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, কার্সিনোমা সার্ভিক্স স্টেজ 2A পর্যন্ত আমরা করব। তারপরে হচ্ছে তোমার এদিকে মানে কার্সিনোমা সার্ভিক্স বললাম, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা বললাম, এই ওভারিয়ান টিউমার, ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারেও কিন্তু আমরা অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করি। এই টাইপের ছবিগুলা দিয়েই সাথে তোমার চলে আসবে যে হিস্টেরেক্টমির ইন্ডিকেশন বলো, এই পেশেন্টটা কি কমপ্লেইন নিয়ে তোমার কাছে আসে। মনে করো একটা অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, মানে খালি একটা ইউটেরাসের মধ্যে তুমি দেখে চিনতে পারছো ফাইব্রয়েড, তখন আসবে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ফাইব্রয়েড, তখন তুমি সেটা লিখে ফেললা, এগুলো তো পড়ে ফেলছো, ক্লিনিক্যাল ফিচার্স অফ ফাইব্রয়েড। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন আসবে। তারপরে আরেকটা প্রশ্ন আসে স্পেসিমেন থেকে, আচ্ছা, যদি ম্যালিগন্যান্সি থেকে প্রশ্ন আসে না, তখন কেমোথেরাপিউটিক এজেন্টের জানতে চায়, বিশেষ করে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের যে স্পেসিমেনটার কথা আমি বললাম, যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বাইলেটারাল সালপিঙ্গো ওভারেক্টমি উইথ পার্শিয়াল ওমেন্টেক্টমি, এই ছবিটা যেখানে থাকে সেখানে কেমোথেরাপিউটিক এজেন্টের, মানে ওভারিয়ান টিউমারের যে কেমোথেরাপিউটিক এজেন্টগুলো আছে, ইমপ্যাক্লিটেক্সি, ট্যামোক্সিফেন, ইটোপোসাইড, এই জিনিসগুলা নাম জানতে চায়, যে কয়েকটা কেমোথেরাপিউটিক এজেন্টের নাম লিখো, এই টাইপের প্রশ্নগুলা ওখান থেকে আসে। তারপরে এখান থেকেও আসে
what are the types of hysterectomy, what are the roots of hysterectomy, indications of hysterectomy বলছি, ওখানে benign malignant ভাগ করে দিবা। আর যখনই কোনো ওভারিয়ান টিউমার ওয়ালা স্পেসিমেন থাকবে তখন প্রশ্ন আসবে ওভারিয়ান টিউমার থেকে, প্রশ্ন আসবে যে এর ক্লিনিক্যাল ফিচার কি। তুমি যখন বুঝে ফেললা এটা ওভারিয়ান টিউমারের ক্লিনিক্যাল ফিচার গুলা বললা, ওভারিয়ান টিউমারের কমপ্লিকেশন গুলা বললা, কি হইতে পারে ওভারিয়ান টিউমার যদি এইভাবে আমরা রেখে দিই। আচ্ছা, তারপরে একটা ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের ট্রিটমেন্ট কি আমরা জানি, কি কি ট্রিটমেন্ট, একটা ওভারিয়ান টিউমারের ডিডি কি, এটা অনেক সময় আসে। এছাড়া তো বললাম আমি যে কেমোথেরাপিউটিক এজেন্ট গুলার নাম, এটা পড়লা। তারপরে হিস্টেক্টমি টাইপ, হিস্টেক্টমির রুট, এই তো। ও আচ্ছা আচ্ছা, ওভারিয়ান টিউমারে আরো কিছু প্রশ্ন আসে। হরমোন প্রোডিউসিং ওভারিয়ান টিউমার, নেম সাম এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার, নেম সাম হরমোন প্রোডিউসিং ওভারিয়ান টিউমার, নেম সাম জার্ম সেল টিউমার। মানে এই কয়েকটা ইম্পর্টেন্ট যে টিউমার গুলা, ওগুলা আলাদা করে তোমার নাম চলে আসে। এরপরে অনেক সময় হিস্টেক্টমির কমপ্লিকেশন, হোয়াট আর দ্য পারোপারেটিভ কমপ্লিকেশনস অফ অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। সাধারণত অ্যাবডোমিনাল হিস্টেক্টমির ছবিগুলাই দেয়, যে অপারেটিভ কমপ্লিকেশনস অফ অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, এই জিনিসপত্রগুলাই মোটামুটি ঘুরে ফিরে ইনস্ট্রুমেন্টে আসে, ইনস্ট্রুমেন্ট বলতেছি কি স্পেসিমেনে আসে। তাহলে এই চলে গেল আমাদের অপসের মানে গাইনিক ইনস্ট্রুমেন্ট। গাইনিক ইনস্ট্রুমেন্টের মধ্যে তাহলে ইউটেরাস উইথ ইউনিল্যাটারাল টিউব ওভারি আসতে পারে, ইউটেরাস উইথ বাইল্যাটারাল টিউব ওভারি আসতে পারে, রেডিক্যাল হিস্টেক্টমির বললাম একটা আসতে পারে, আর ওই যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমির সাথে পার্শিয়াল ওমান্টিকটমি ওয়ালা যে ইয়েটা, ওইটা আমরা যখন লিখবো আমরা কি লিখবো, স্পেসিমেন রিসেক্টেড স্পেসিমেন ফটোগ্রাফ শোয়িং রিসেক্টেড স্পেসিমেন অফ ইউটেরাস উইথ বোথ সাইডেড টিউব এন্ড ওভারি এন্ড পার্ট অফ ওমেন্টাম। ঠিক আছে, যদি এরকম আমরা এর ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের যদি কোনো কিছু আসে তাহলে পার্ট অফ ওমেন্টাম এটা লিখতে পারবো। আচ্ছা, যদি একটা ফাইব্রয়েডের স্পেসিমেন আসে আমরা কিভাবে চিনবো, বইয়ে দেখিও আছে ফাইব্রয়েডের স্পেসিমেন, ওটা দেখে ফেলবা। যখন তুমি লিখবা রিসেক্টেড ফটোগ্রাফ শোয়িং রিসেক্টেড স্পেসিমেন অফ ইউটেরাস কন্টেইনিং ফাইব্রয়েড, লেখাটা এরকম হবে। এখন হচ্ছে প্রশ্ন আসবে পরবর্তীতে কি অপারেশন হয়েছে, অপারেশন গুলোর নাম আমি এতক্ষণ বললাম, একদিকের ওভারি থাকলে ইউনিল্যাটারাল, দুই দিকের ওভারি থাকলে বাইল্যাটারাল, আর এগুলো অবশ্যই টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ ইউনিল্যাটারাল সালপিঙ্গোফোরেক্টমি অথবা বাইল্যাটারাল সালপিঙ্গোফোরেক্টমি। আর রেডিক্যাল হিস্টেক্টমি তুমি সরাসরি লিখে ফেলতে পারো যে স্পেসিমেন অপারেশন কি হয়েছে, রেডিক্যাল হিস্টেক্টমি, আমরা কি কি স্ট্রাকচার এখানে ফেললাম, ইউটেরাস, বাইল্যাটারাল টিউব এন্ড ওভারি, প্যারামেট্রিয়াম, প্যারাসার্ভাইকাল টিস্যু, কাফ অফ ভ্যাজাইনা, সার্ভাইকাল কি বলে লিম্ফ নোড, এই জিনিসগুলো আমরা রেডিক্যাল হিস্টেক্টমিতে ফেললাম। তাহলে মোটামুটি এই গেল ইন্ডিকেশন বলছি, কমপ্লিকেশন বলছি, এই চলে গেল আমাদের স্পেসিমেন। আচ্ছা, এখন আসো আমরা ড্রাগস কিছু করি। ড্রাগস এর মধ্যে আমাদের কি আসতে পারে, ড্রাগস এর মধ্যে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট একটা আছে, ম্যাগনেসিয়াম সালফেট সংক্রান্ত যা কিছু আছে সব তোতা পাখির মতো পড়ে ফেলবা। ছবি কিন্তু খুব সুন্দর বোঝা যায়, ওই যে ড্রাগের ছবি দিবে না, ছবির ড্রাগের গায়ে লেখা থাকে, ওগুলা ভুল করবা না। এই যে আমার খালি চিন্তা তোমরা স্পেসিমেন না ভুল করে ফেলো, গাইনিক স্পেসিমেন, এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায় অনেক সময়। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে, ম্যাগনেসিয়াম সালফেটের ইউজ আসবে, এটা আমরা কখন ইউজ করি, আর কি কি অ্যান্টিকনভালসেন্ট আছে এটা আসবে, তারপরে হচ্ছে লোডিং ডোজ কত, ডোজটা হয়তো লিখতে হইতে পারে। আমি বলতেছি না যে সবগুলা প্রশ্ন একটা প্রশ্নে আসবে, মানে এইগুলা থেকে 5টা প্রশ্ন আসবে। অনেক অনেক প্রশ্ন আমি বলছি না যে সব একটাতে চলে আসবে, এত কিছু কিভাবে লিখবো তা কিন্তু না। আমি এতক্ষণ যা বলতেছি তা থেকে মনে করো 5টা প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে, এইটাই আমি বলতেছি। বাইরে থেকে আসতেও পারে, কিন্তু আমার মানে ইয়েতে যা আছে এগুলাই আমি বলতেছি। এর বাইরে যদি তোমাদের কিছু আরো পড়ো তোমরা তাতে ভালো। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেটের ইউজ বললাম, ডোজ বললাম, তারপরে হচ্ছে প্রিরিকুইজিট, কি কি জিনিস দেখে আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিব সেটা, আর কি কি অ্যান্টিকনভালসেন্ট আছে। ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজ তো বলছি, এটার হচ্ছে কমপ্লিকেশন দিলে কি কি হতে পারে, আর অ্যান্টিডটের নামটা পড়ে ফেলবা। একটা ম্যাগনেসিয়াম সালফেট যদি আসে, ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজটা যদি একটু বলতেন। ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজ হচ্ছে 10 গ্রাম, এটা মাথায় রাখবা। এই জিনিস হচ্ছে ইউনিট হচ্ছে গ্রাম। এখানে কয়েকটা ঔষধ আসে আমাদের, ড্রাগ কিছু আসে, যেমন এটা একটু লিখে রাখো, ম্যাগনেসিয়াম সালফেট যখন আসবে এটা লিখবা 10 গ্রাম, ঠিক আছে। যখন অক্সিটোসিন আসবে এটা হচ্ছে ইউনিটে, অক্সিটোসিনের ইয়েটা এককটা হচ্ছে ইউনিট। আর যখন তুমি মিজোপ্রোস্ট্রল বলবা তখন সেটা বলবা মাইক্রোগ্রাম, মিজোপ্রোস্ট্রলও আমাদের আসে, ঠিক আছে। মিজোপ্রোস্ট্রল যখন আমরা বলবো তখন হচ্ছে মাইক্রোগ্রাম। আচ্ছা, তাহলে লোডিং ডোজটা হচ্ছে 10 গ্রাম, 10 গ্রামের মধ্যে হচ্ছে
4 গ্রাম আমরা ডিসলভ করব ডিস্টিল ওয়াটারের সাথে, 12 ml ডিস্টিল ওয়াটারের সাথে, তারপরে আইভি দিব। এটা কতক্ষণ? 15 to 20 মিনিটে স্লোলি আইভি দিব। এটা গেল। তাহলে 4 গ্রাম দিয়ে ফেললাম আইভি, থাকলো কত? 6 গ্রাম। 6 গ্রামকে আমরা 3 গ্রাম করে ইচ বাটকে দিব, মানে দুইও বাটকে 3 গ্রাম দিব। তাহলে এখানে 6 গ্রাম আর 4 গ্রাম আইভি, 10 গ্রাম। এই হলো আমার লোডিং ডোজ। ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। তাহলে এই গেল অ্যান্টিডোট, আমরা জানি ক্যালসিয়াম গ্লুকোনেট এটার অ্যান্টিডোট। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট চলে গেল। এখন আসো আমরা অক্সিটোসিনে আসি। অক্সিটোসিন থেকে কি আসবে? অক্সিটোসিনের তোমার হচ্ছে কেমিক্যাল নেচার আসতে পারে, তোমরা বললা। তারপরে আদার অক্সিটোসিক ড্রাগ কি কি আছে, অক্সিটোসিন ইন্ডিকেশন কি? ইন্ডিকেশন আসলে না সুন্দর করে বলবা। ইন্ডিকেশন আমরা এখানে কি করতে পারি? অ্যাবর্শনের ক্ষেত্রে এটা খালি জিনিসগুলোর নাম লিখে ফেলবা না, একটু সুন্দর করে লিখবা। ইন্ডাকশন অফ লেবার, অগমেন্টেশন অফ লেবার, তারপর হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, ম্যানেজমেন্ট অফ পিপিএইচ, এভাবে একটু সুন্দর বলবা। তারপর হচ্ছে ইন্ডাকশন অফ অ্যাবর্শন, অগমেন্টেশন অফ অ্যাবর্শন, এভাবে একটু লেখার মধ্যে একটু সুন্দর করে লিখবি। রুট আইভি আইএমতে দিতে পারি। অক্সিটোসিনের কমপ্লিকেশন কি? যে কোনো একটা ড্রাগ করলে আমরা তার কমপ্লিকেশনটা করব। তাহলে গেল ম্যাক্সালফ, গেল অক্সিটোসিন, গেল। একটা হচ্ছে মিজোপ্রোস্টল, এটাও একটা অক্সিটোসিক ড্রাগ। তাহলে এখানে যখন আসবে মিজোপ্রোস্টল, এটার কেমিক্যাল নেচারটা আসবে। তারপরে আদার্স কি অক্সিটোসিক ড্রাগ ওইটার মতো আসবে। মিজোপ্রোস্টলের ইউজ এর কি? অবস্টেট্রিক্স ইউজ কি? গাইনিতে ইউজ। গাইনিতে শুনলে আমরা একটু মাথা গুলায় ফেলি। গাইনিতে আবার কি ইউজ? গাইনিতে আছে না ইন্ডাকশন অফ অ্যাবর্শন, এই সময় আমরা ইউজ করতে পারি। আর মিজোপ্রোস্টলের রুটটা পড়বা ভালো করে। মিজোপ্রোস্টল ওরালি দেওয়া যায়, বাক্কাল দেওয়া যায়। বাক্কাল মানে গালের মধ্যে রেখে দিবে, সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে রেখে দিবে। তারপরে আমরা পারভেজাইনাল, পারভেক্টাল, অনেক রুটে দেওয়া যায় মিজোপ্রোস্টল। আইভি আইএম রুটে কিন্তু আবার মিজোপ্রোস্টল দেওয়া যায় না। এই দুইটা বাদে যা যত ওষুধের রুট আছে সব রুটে মিজোপ্রোস্টল দেওয়া যায়। তাহলে মিজোপ্রোস্টলের কন্ট্রাইন্ডিকেশন কি? আমরা কখন দিতে পারবো না মিজোপ্রোস্টল? যদি প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকে তাহলে দিতে পারবো না, যদি কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন থাকে তাহলে দিতে পারবো না। এখানে আমরা কোনো মানে ইন্ডাকশনই করতে পারবো না, যেহেতু এটাতে দিতে পারবো না। আর ফিটাল ডিস্ট্রেসের সময় দিতে পারবো না। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে যখন আমরা লেবার মানে ইন্ডাকশনের জন্য ইউজ করি তখন, তাই না? লেবার ইন্ডাকশন বা অগমেন্টেশনের জন্য। পিপিএইচ যদি প্রিভিয়াস সিজন সেকশনের পিপিএইচ হয় আমরা কি দিব না? অবশ্যই দিব। তাহলে তোমাকে এটা একটা ট্রিক্স, এটা তোমাকে এখানে একটা চালাকি করে দিয়ে দিছে যে কন্ট্রাইন্ডিকেশন তুমি যদি বলো তখন তুমি চিন্তা করবে উপরে লিখলাম সিজারে মানে পিপিএইচ এ দিব, আবার লিখতেছি সিজারে দিব না। এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে লেবারের সময় আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করব, কিন্তু পিপিএইচ যখন হবে তখন যারই হোক না কেন তার কিছু মেডিকেল কন্ডিশন যদি না থাকে, মনে করো একটা পেশেন্টের যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, তাকে আমি অনেক বেশি মিজোপ্রোস্টল দিতে পারবো না। তাহলে কন্ট্রাইন্ডিকেশনে ব্রঙ্কিয়াল অ্যাজমা দিতে হবে। কন্ট্রাইন্ডিকেশন তাহলে কি? কন্ট্রাক্টেড পেলভিসে দিব না, তারপরে হচ্ছে তোমার প্রিভিয়াস সিজারিয়ান সেকশনে দিব না, ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে দিব না, এইসব ফিটাল ডিস্ট্রেস হলে দিব না। আর কমপ্লিকেশন কি কি হতে পারে? হাইপার স্টিমুলেশন অফ ইউটেরাস হয়ে যেতে পারে, মানে এক্সেসিভ কন্ট্রাকশন, তারপরে এটা থেকে ইউটেরাইন রাপচার হয়ে যেতে পারে, ফিটাল ডিস্ট্রেস হতে পারে। এইসব হচ্ছে তার সাইড ইফেক্ট। আর কন্ট্রাইন্ডিকেশন তো বললাম, রুট অফ অ্যাপ্লিকেশন এগুলো সব বলে ফেলছি। এটা গেল মিজোপ্রোস্টল। আরেকটা ওষুধ আসে হচ্ছে অ্যান্টি গামা গ্লোবিউলিন। ঠিক আছে, আমরা এই ছবিটা দেখে, ছবিটার গায়ে লেখা থাকে RH অ্যান্টি গামা গ্লোবিউলিন। তাহলে এটা থেকে কি আসবে? এটা থেকে তার ইন্ডিকেশন গুলো আসবে, আমরা এটা কখন ইউজ করব, এটা ডোজ কত। ডোজ হচ্ছে একটা ফুল টার্ম ডেলিভারির পরে 300 মাইক্রোগ্রাম। এটার ইউনিটটা মনে রাখবা, মাইক্রোগ্রাম। কতক্ষণের মধ্যে দিব? 72 আওয়ার্স এর মধ্যে দিব। আমরা সাধারণত এখন RH নেগেটিভ মাদারকে দুইটা দেই, একটা হচ্ছে 28 উইকস অফ প্রেগন্যান্সিতে দেই, আর একটা হচ্ছে বেবি যদি পজিটিভ ব্লাড হয় তাহলে ডেলিভারির 72 আওয়ার্স এর মধ্যে অবশ্যই আমরা এটা দেই। আর অ্যাবর্শন, তারপরে হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, এমবিএ, এইসব অপারেশনের ক্ষেত্রে যদি 12 উইকস এর নিচে হয় তাহলে আমরা 50 মাইক্রোগ্রাম ডোজ দিই। আর যদি 12 উইকস এর উপরে হয়ে যায় তখন আমরা পুরো অ্যাম্পল, যেটাতে 300 মাইক্রোগ্রাম থাকে, সেটাই দিই। আর এটা রুট কি? এটা রুট হচ্ছে আইএম রুটে আমরা দিই। এই গেল মোটামুটি আমার পড়ানোর পোরশন। আর হচ্ছে তাহলে স্পেসিমেন থেকে যদি ধরো তোমাদের জি ম্যাডাম, আর এনটিডিটা হচ্ছে কোন ক্ষেত্রে কত গ্রাম করে দেব আরেকবার একটু বলবেন? আচ্ছা, কোন ক্ষেত্রে? যদি ফুল টার্ম প্রেগন্যান্সি হয়, মানে টার্ম প্রেগন্যান্সি যদি হয়, তখন আমরা 300 মাইক্রোগ্রাম পুরো ডোজটা দিব। একটা অ্যাম্পলের মধ্যে 300 মাইক্রোগ্রাম থাকে। আর 12 উইকস এর আগ পর্যন্ত অ্যাবর্শন, একটোপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, এরকম কোনো কিছুতে সবকিছুতেই আমরা কি দিব? 50 মাইক্রোগ্রাম, মানে 50 মাইক্রোগ্রাম করে দিব।
আর এর বেশি 12 উইকস এর পরে যদি অ্যাবর্শন হয়, একটোপিক হয়, একটোপিক তো 12 এর হবে না, অ্যাবর্শন মোলার এগুলো যদি হয় তারপরে আমরা 300 করে দিই। ঠিক আছে? আর আমি তোমাদেরকে ইন শর্ট একটু কন্ট্রাসেপশন বলে দিই। কন্ট্রাসেপশন পড়া খুব সহজ। কন্ট্রাসেপশনে তোমাদের কি কি জিনিস আসে তোমরা ছবি দেখে চিনবা। ওসিপির গায়ে ওসিপি লেখাই থাকে। হ্যাঁ, ওসিপি থেকে কি কি প্রশ্ন আসে? ওসিপি থেকে আসবে হোয়াট আর দ্য কম্পোজিশন অফ দিস ড্রাগ, এস্ট্রোজেন কতখানি, প্রজেস্টেরন কতখানি, এটা লিখবা। মেকানিজম অফ অ্যাকশন ওসিপি, ঠিক আছে? তারপরে হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট, এই হলো ওসিপির প্রশ্ন। মেকানিজম অফ অ্যাকশন, কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট, কম্বিনেশন, নন কন্ট্রাসেপটিভ, বেনিফিট অফ ওসিপি, এই প্রশ্ন। মেকানিজম অফ অ্যাকশন বললাম, কম্বিনেশন গুলো বললাম, আর হচ্ছে কয়েকটা ওসিপির নাম, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের নাম পড়ে যাবা। আর ওই যে ডোজ গুলা গন্ডগোল লাগাবা না, এস্ট্রোজেন কতখানি, প্রজেস্টেরন কতখানি, এই হচ্ছে তোমার ওসিপি থেকে প্রশ্ন। আইইউসিডি আসবে। আইইউসিডি থেকে কি প্রশ্ন আসে? আইইউসিডি থেকে হচ্ছে আইডেন্টিফাই করলা তুমি কি, তারপরে হচ্ছে আসবে আইইউসিডি থেকে মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশনের কোনো মাপ নাই। মেকানিজম অফ অ্যাকশন আসবে, তারপর হচ্ছে ডিউরেশন, আমরা কতদিন দিব আইইউসি, এটা কি ধরনের কন্ট্রাসেপটিভ, এটা একটা লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ, এটা একটা নন হরমোনাল কন্ট্রাসেপটিভ। আইইউসিডিতে আমরা যে আইইউসিডিটা আমাদের দেশে ইউজ করি আমরা, ওটাতে কোনো হরমোন নাই, এটা হচ্ছে একটা নন হরমোনাল কন্ট্রাসেপটিভ। এটা আমরা কবে কবে রিমুভ করব সেটা আসবে। আর আরো আসতে পারে আইইউসিডি থেকে মিসিং থ্রেড নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে, যে মিসিং থ্রেড কেন হয়, মিসিং থ্রেডের ম্যানেজমেন্টটা কি, ঠিক আছে? কি ইনভেস্টিগেশন করে আমরা মিসিং থ্রেড ডায়াগনোসিস করতে পারি, এগুলাই হচ্ছে আইইউসিডির প্রশ্ন। আচ্ছা, আরেকটা আসছে ইমপ্লানন। ইমপ্লাননটা পড়ছো না? সিঙ্গেল রড, যেটা ইমপ্লানন হাতের মধ্যে যেটা দেওয়া হয়, এটাও হচ্ছে একটা লং টার্ম রিভার্সিবল কন্ট্রাসেপটিভ। এই ইমপ্লাননটা হচ্ছে প্রজেস্টেরন কন্টেইনিং কন্ট্রাসেপটিভ। তাহলে দেখো ওসিপি এর মধ্যে হচ্ছে এস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোটাই থাকে, ইমপ্লাননের মধ্যে ইটোনর্ডেস্ট্রেল নামে একটা প্রজেস্টেরন থাকে, এটা কতখানি ডোজে থাকে পড়বা। ইমপ্লাননটা আমরা কত দিনের জন্য দেই সেটা পড়বা, আমরা এটা কখন রিমুভ করব সেটা পড়বা। আর এটার কমপ্লিকেশন, মানে কমপ্লিকেশন তো না, এগুলোকে বলে সাইড ইফেক্ট, ইমপ্লাননের সাইড ইফেক্ট কি এগুলো পড়বা। মানে কন্ট্রাসেপটিভ থেকে সাধারণত যে ডোজ এগুলাই আসে, ওসিপি, আইসিডি, ইমপ্লানন, ডিপোপ্রোভেরা আসে ইনজেক্টেবল, তবে ইনজেক্টেবলটা না ইদানিং কম আসে, আমি দেখি নাই অনেক দিন থেকে আসতে, তাও পড়ে নিও। এই একই জিনিস, মেকানিজম অফ অ্যাকশন, ডিউরেশন কতদিন পরে পরে তুমি দিবা, তারপর হচ্ছে সাইড ইফেক্ট, আর হচ্ছে কমপ্লিকেশন কি হতে পারে। সাইড ইফেক্ট এক জিনিস আর কমপ্লিকেশন আরেক জিনিস। সাইড ইফেক্ট কি হতে পারে আর কমপ্লিকেশন কি হতে পারে, বা কখন তুমি এটা আর দিবা না, দেওয়া স্টপ করবে। এই গেল মোটামুটি কন্ট্রাসেপশনের এই চারটা ড্রাগ আসে। তাহলে এই, আর কাউন্সিলিং তোমাদেরকে অর্পিতা ম্যাম বলবে। আর হচ্ছে সিনারিও, কাউন্সিলিং ও খুব তেমন বেশি কিছু আসে না। অফ থেকে হচ্ছে কিউপিডিয়াম আর ব্রেস্ট ফিডিং এর কাউন্সিলিং আসবে, ওগুলো অনেক, বুঝছো, আমার আর আজকে গলায় যাবে না। তারপরে হচ্ছে গাইনি থেকে টিএইচ, ভিএইচ, মায়োমেক্টমি, এই তিনটার কাউন্সিলিং আসে। অনেক সময় কন্ট্রাসেপশনের কাউন্সিলিং আসে, তো তোমাদের লেভেলে কন্ট্রাসেপশনের কাউন্সিলিং কম আসে আমি দেখছি। কিউপিডিয়াম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে কিউপিডিয়াম আর ব্রেস্ট ফিডিং অফ থেকে, গাইনি থেকে টিএইচ, ভিএইচ আর মায়োমেক্টমি, মানে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, মায়োমেক্টমি, ভেজিনাল হিস্টেরেক্টমি, এগুলা কাউন্সিলিং আসে। আর সিনারিওটা ফিসাবিলিল্লাহ, বুঝছো, এটা যে কি আসে, একটা সিনারিও আসে কিন্তু পুরা বই থেকে কি, মানে এটা অনেক কিছু আসতে পারে, পিপিএইচ আসতে পারে, এপিএইচ আসতে পারে, ইনকমপ্লিট অ্যাবর্শন উইথ শক আসতে পারে, সেপটিক অ্যাবর্শন আসতে পারে, প্রিপ্রিয়াল সেপসিস আসতে পারে, এক্লাম্পসিয়া আসতে পারে, প্রি এক্লাম্পসিয়া আসতে পারে। কোনো ঘাবড়াবা না, তুমি প্রথমে সিনারিওটা পড়ে যদি বুঝতে কোনো কনফিউশন হয়, নিচের প্রশ্নগুলো পড়ে ফেলবা, ওই বোঝা যায়, ওইটার সাথেই সম্পর্কিত থাকে। তবে আমি দেখছি যে সেপটিক অ্যাবর্শন আর সেপসিসের প্রশ্ন আসলে তোমাদের একটু ঝামেলা হয়, বাকিগুলো তোমরা লিখতে পারো সুন্দর, ভালোই লিখো সবসময়। এর আগে যাদের দেখছি ইনশাআল্লাহ তোমাদেরও ভালো হবে। আমি যা পড়াইলাম এর মধ্যে আর কিছু জানার আছে? ম্যাডাম কাউন্সিলিং কি দুইটা থাকবে, মানে একটা গাইনি থেকে একটা অপস থেকে নাকি? কাউন্সিলিং নাম্বার 10 স্টেশন একটা কাউন্সিলিং, সব সময় 10 নাম্বার স্টেশনটা কাউন্সিলিং থাকে, আর বাকি যা বললাম ইনস্ট্রুমেন্ট বেশি থাকে। জি কাউন্সিলিংটা কি কোনো পেশেন্টকে করা লাগে না, লিখতে হয়? না, একজন থাকে ওখানে বসে থাকে, হয়তো আমি বসে থাকবো বা আরো কেউ বসে থাকবে ওখানে, তুমি বলে যাবা তোমার যা বলার, ওখানে একটা প্রশ্ন থাকবে, মনে করো এমন একটা প্রশ্ন আসলো, a 20 years lady came with progressive menorrhagia on palpation abdomen, uterus is there is a 16-week size lump in abdomen on palpation. Now what is your diagnosis and counsel the patient about her management?
এই এই হলো তুমি পড়ে ফেললা, পড়ে তুমি তোমার ডায়াগনোসিসটা কি, তখন তোমার সামনে যে বসে থাকবে তুমি তখন তাকে পেশেন্ট চিন্তা করে ডিলিং করবা। প্রথমে তুমি তাকে সালাম দিবা, তোমার পরিচয় দিবা, তাকে তার ডিজিজটা সম্বন্ধে বুঝাবা, তারপরে ওগুলো বলবে। অর্পিতা পড়াবে তো, ও তখন তোমাদের এগুলো বলবে। ও হচ্ছে পড়াবে কাউন্সেলিং, সিনারিও আর পার্টোগ্রাফ পড়াবে। ঠিক আছে? আমার আজকে জি ম্যাম কাউন্সিলিং কি বাংলায় করব না ইংলিশে? হ্যাঁ হ্যাঁ বাংলায় করবা, অবশ্যই বাংলায়। তুমি পেশেন্টকে ইংলিশে বুঝাবা, সে তো বুঝবেই না। বাংলায় বাংলায় অবশ্যই, একেবারে খাঁটি বাংলা ভাষা, সবকিছু বাংলা। ইউটেরাস বলবা না, জরায়ু বলবা, ব্লিডিং বলবা না, রক্তপাত বলবা, একেবারে খাঁটি বাংলা ভাষা। উইনিং এর কাউন্সেলিং যখন করবা ব্রেস্ট ফিডিং এর, তখন একেবারে মানে খিচুড়ি কিভাবে বানাবে সেটা শিখে বলবা, নরম খাবার খিচুড়ি, ওগুলা বাংলায় করবা। এখন ফরেনার যারা আছে, যারা বাংলা পারে না, তারা কি করবে? তারা ইংরেজিতে করবে, তাই না? আচ্ছা এটা আমারগুলা বলো। এখন আমার ইনস্ট্রুমেন্টের মধ্যে এগুলাই ইম্পর্টেন্ট। 3টা থেকে 4টা থাকে ইনস্ট্রুমেন্ট, আরো বেশিও চলে আসে। স্পেসিমেন তো 2টা থাকবে, এর বেশি 2-1টা থাকে। ড্রাগস থাকে, কন্ট্রাসেপশন থাকে। এই তোমার মোটামুটি 80% হয়ে গেছে। আর কাউন্সেলিং একটা, সিনারিও একটা বা 2টা, আর পার্টোগ্রাফ এই থাকে। পার্টোগ্রাফ যদি না থাকে হয়তো চিন্তা করবে তোমাদের ভালো করে পড়ানো হয়েছে কিনা, যদি দেয় না তাহলে তো আর দিব না। তবে থাকে, পার্টোগ্রাফটাই ভালো। পার্টোগ্রাফের একেবারে ওই গদবাধা কিছু কোশ্চেন দেখছো না তোমরা, তো এগুলো পড়ছো তোমাদের বইয়ের মধ্যে। কম্পোনেন্ট কি পার্টোগ্রাফের, অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইনের ইম্পর্টেন্স কি, পার্টোগ্রাফ কি, এইগুলাই কিভাবে ফিটাল ডিস্ট্রেস ডায়াগনোসিস করবা, এইসব। তবে ইনস্ট্রুমেন্ট স্পেসিমেন গুলা চিনতে ভুল করিও না, স্পেসিমেনের ফটোগ্রাফ গুলা। ঠিক আছে, বেস্ট অফ লাক। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।